আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মার্চ ফরওয়ার্ড ফ্রি কোচিং ফর বিসিএস অ্যান্ড আদার্স আয়োজিত আজকে 43rd বিসিএস প্রিলিমিনারি বিসিএস পরীক্ষার জন্য ফর্ম পূরণ এবং ক্যাডার চয়েস এই বিষয়ে আলোচনা করার জন্য আমি আজকে আপনাদের সাথে আছি এম ওবায়দুল্লাহ চৌধুরী, সিইও মার্চ ফরওয়ার্ড। আমি আপনাদের সবাইকেই আজকের 43তম বিসিএস ফর্ম পূরণ ও ক্যাডার চয়েস এই প্রোগ্রামে স্বাগত জানাই, সবাইকে শুভেচ্ছা জানাই। আশা করি আপনারা সকলেই সাথে আছেন এবং সাথে থাকবেন। এটি খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। আজকের বিষয়টা গত এক মাস আগে 30/11/2020 নভেম্বরের 30 তারিখ 43 এবং 42 পরপর দুইটা বিসিএস এর সার্কুলার হয়েছে। এটা বাংলাদেশে একটা নজিরবিহীন ঘটনা। গত প্রায় 50 বছরে, স্বাধীনতার পর 50 বছরে একই দিনে দুইটা বিসিএস এর সার্কুলার হওয়ার একটা ব্যতিক্রম ঘটনা। তো এই ব্যতিক্রমটা আমাদের যারা চাকরি প্রার্থী, আমরা যারা জব মার্কেটে প্রবেশ করতে চাই, বাংলাদেশ সিভিল সার্ভিসের গর্বিত ক্যাডার অফিসার হতে চাই, তাদের জন্য অবশ্যই একটা সৌভাগ্যের বিষয়। বিশেষ এক প্রেক্ষাপট সবকিছু মিলিয়েই আমাদের বর্তমান যে সার্কুলার এবং আমাদের দরখাস্ত করা এই সবকিছু একটা অন্যরকম একটা পরিবেশ তৈরি করেছে। একদিকে 41 বিসিএস প্রিলিমিনারি প্রোগ্রাম, প্রিলিমিনারি অ্যাপ্লিকেশন, আবেদন ফর্ম জমা দিয়েছে আমরা প্রায় বছর হতে চলল। এটা এক বছর আগে সার্কুলার হয়ে গেছে এবং গত মার্চ এপ্রিল নাগাদ এটা পরীক্ষা হওয়ার কথা ছিল। করোনার কারণে এটি এখনো হয়নি। সুনির্দিষ্ট ডেট বা তারিখ এখন আমরা পাইনি কখন 41তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা হবে। আশা করি আমাদের করোনা পরিস্থিতি আর একটু ভালো হলে খুব বেশি সময় নেবে না 41তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হতে। এরই মধ্যে ডাক্তার বন্ধুদের জন্য, চিকিৎসক যারা আছেন তাদের জন্য 42nd বিসিএস স্পেশাল সার্কুলার হয়েছে। তারা ফর্ম পূরণ করেছেন, দরখাস্ত করেছেন, সামনে পরীক্ষা দেবেন পাবলিক সার্ভিস কমিশন ডেট ঘোষণা করলে। আর গত 31 তারিখ থেকে শুরু হয়েছে 43তম বিসিএস এর আবেদনের ফর্ম জমা দেওয়ার তারিখ। আজকে 5 তারিখ, সেই হিসেবে প্রায় 6 দিন হতে চলল। 43তম বিসিএস এর ফর্ম পূরণ করে যাচ্ছেন সারা বাংলাদেশের হাজার হাজার বিসিএস প্রার্থী, যারা একটি জেনারেল বিসিএস এর জন্য প্রত্যাশা করে এবং আমাদের বেশিরভাগই মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি থেকে আসা ছেলে মেয়েদের একটা সোনার হরিণ বলি, বা আমাদের সামাজিক অবস্থানের কারণে, যারা বিসিএস ক্যাডার হিসেবে জব করে তাদের সামাজিক অবস্থানের কারণে এই চাকরিটার প্রতি আমাদের তরুণদের রয়েছে তীব্র কৌতূহল এবং আগ্রহ। অনেক তরুণের স্বপ্ন বিসিএস ক্যাডার অফিসার হওয়া। আবার বিসিএস ক্যাডার অফিসারের মধ্যে আবার অনেকগুলো ক্যাডার পদ আছে, সেই ক্যাডারগুলোর মধ্যে কোনো একটা অফিসার হওয়া। তো যাই হোক, আমরা আজকে এটা আমাদের জন্য একটা সুযোগ। আমরা যারা জব সিকার্স 43 বিসিএস এবং গতকাল এবং পরশুদিন বাংলাদেশের জাতীয় পর্যায়ের গণমাধ্যমগুলোতে খবর এসেছে আগামী 1 বছরের মধ্যে 43তম বিসিএস এর কার্যক্রম শেষ করার ব্যাপারে পাবলিক সার্ভিস কমিশনের একটা রোডম্যাপ আছে। এটা আমাদের জন্য খুব আশাব্যঞ্জক একটি খবর। আমরা এটা সত্য হোক, এই রোডম্যাপ বাস্তবায়ন হোক, সেটাই আশা করব জব সিকার্সদের অ্যাঙ্গেল থেকে। তো মার্চ ফরওয়ার্ড যেহেতু আপনাদেরকে নিয়ে কাজ করে এবং আমরা চাই আমরা যে কাজটা করব সেই বিষয়ে একটু ভালো ধারণা রেখে, একটু কমপ্লিট একটা ধারণা রেখে আমরা এই ফর্মটা পূরণ করব। এবং ক্যাডার চয়েসটা এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা কাজ, কারণ আমরা দেখেছি তরুণরা, বিশেষ করে যারা নতুন ক্যান্ডিডেট বিসিএস এর, তারা অধিকাংশ বলতে পার্সেন্টেজটা, মানে আমার অনুমান, এটা ভুল হতে পারে, 80-90 ভাগ ক্ষেত্রেই ক্যান্ডিডেটরা যারা নবীন ক্যান্ডিডেট, ওরা ফর্ম পূরণের ক্ষেত্রে বিভিন্ন ধরনের ভুলভ্রান্তি করে থাকে। ক্যাডার চয়েসের ক্ষেত্রেও সেরকম। 2016 সালে প্রথম আলো পত্রিকায় একটা বিজ্ঞপ্তিতে আমার একটা নাম্বার গিয়েছিল, কে কোন ক্যাডারে জয়েন করতে চাচ্ছেন, ক্যাডার চয়েস নিয়ে কোনো ধরনের পরামর্শের জন্য এই নাম্বারে কল দিন। আমার নম্বরটা দেওয়া হয়েছিল। আমি টানা কয়েকদিন পার ডে 300 এর উপরে কল রিসিভ করি এবং তাদের সাথে কথা বলি। বাংলাদেশের কোনো কোনো অঞ্চল থেকে আসা ফোনের প্রায় 90 থেকে 100% আমি দেখেছি তারা হুট করে একটা ক্যাডারের নাম বলে দিয়েছে, যেটা তাদের
মনে এসেছে সেটাই, তারা এটা নিয়ে কোনো চিন্তা ভাবনা করে নাই, কোনো কাজ করেনি, কারোর সাথে কোনো পরামর্শ করেনি, অথবা তারা এই বিষয়ে জানতো না। তো যাই হোক, আমাদের কাজটা হচ্ছে সচেতনতা তৈরি করা এবং সবার মধ্যে একটা অ্যাওয়ারনেস ডেভেলপ করা, যার ফলে সে আজকে যে ফর্মটা পূরণ করতে যাচ্ছে সেটা তার ভবিষ্যৎ চাকরি জীবনে, সারা এই যে টোটাল কেরিয়ার লাইফে যেন সেটা তার জন্য একটা ভালো একটা ফর্ম পূরণ হয়, যেটা নিয়ে পরবর্তীতে তাকে আক্ষেপ করতে না হয়, অনুশোচনা করতে না হয়, এবং এমন একটা ক্যাডার সিলেকশন দেওয়া যাতে করে তার ক্যাডার প্রাপ্তির সুযোগটা অনেক বেশি বেড়ে যায়। আমাদের উদ্দেশ্যগুলো অনেক রকমের হয়। একটা হচ্ছে বিসিএস ক্যাডার অফিসার হওয়া, আরেকটা হচ্ছে বিসিএস ক্যাডার অফিসারের ভিতরে সুনির্দিষ্ট কোনো ক্যাডার পাওয়া, আরেকটা হচ্ছে যে কোনোভাবে একটা চাকরি পাওয়া। তার মানে আমরা যখন এই বিসিএস এর আবেদন ফর্মটি পূরণ করি তখন আমাদের মাথায় একই সাথে তিনটা জিনিস কাজ করে। একটা হচ্ছে টু বি এ বিসিএস ক্যাডার অফিসার, আরেকটা হচ্ছে একটি ভালো ক্যাডারে চাকরি পাওয়া, আমার প্রত্যাশিত আমার ডিজায়ার ক্যাডারে চাকরি পাওয়া, এবং আরেকটি হচ্ছে আমি যেন একটা চাকরি পাই। এবং এটার সাথে যুক্ত হয়েছে 2010 এবং 2014 সালে বাংলাদেশ সরকারের দুইটি বিধিমালার কারণে যারা প্রিলিমিনারি, লিখিত এবং ভাইবা তিনটা পরীক্ষায় পাশ করবে তারা খালি থাকা সাপেক্ষে প্রথম শ্রেণীর এবং দ্বিতীয় শ্রেণীর ক্যাডার না হলেও প্রথম শ্রেণীর এবং দ্বিতীয় শ্রেণীর নন ক্যাডার জবের জন্য তারা সুপারিশপ্রাপ্ত হবেন অথবা চাকরি করতে পারবেন, চাকরির জন্য বিবেচিত হবেন। তো যার ফলে এখন আমাদের বিষয়গুলো, ডাইমেনশনগুলো অনেক রকমের। একটা হচ্ছে বিসিএস ক্যাডার অফিসার হওয়া, একটা হচ্ছে সুনির্দিষ্ট কোনো ক্যাডার অফিসার হওয়া, একটা হচ্ছে কোনো একটা চাকরি পাওয়া। এই সব কিছু মিলেই আমাদের আসলে আমরা যখন একটা ফর্ম পূরণ করব বিসিএস এর মতো, যেটা আমাদের খুবই প্রত্যাশিত একটা জব ফিল্ড, সেখানে যখন আমরা কোনো বিষয়ে চেষ্টা করব, সচেষ্ট হব, অবশ্যই আমাদেরকে অনেক কেয়ারফুলি, অনেক সময় দিয়ে, মনোযোগ সহকারে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে বুঝে শুনেই এই ফর্মটি পূরণ করা উচিত এবং এই ক্যাডার মানে একটা উপযুক্ত মানের একটা ক্যাডার চয়েস দেওয়া উচিত, যাতে করে ভবিষ্যতে আমরা এখান থেকে কোনো একটা রেজাল্ট গেইন করতে পারি। তো বন্ধুরা, যারা মার্চ ফরওয়ার্ডের সম্মানিত সদস্যবৃন্দ যারা আছেন, যারা 43তম বিসিএস পরীক্ষার্থী, তাদের সবাইকে শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই। যারা একেবারেই নতুন বিসিএস প্রার্থী হয়েছেন, বিশেষ করে তাদের জন্য আমি আমার আলোচনায় ঢুকে যাচ্ছি। আমাদের আলোচনা আজকে কয়েকটি পার্ট আছে। তার মধ্যে প্রথম পার্টটি হচ্ছে কিভাবে ফর্মটি পূরণ করতে হবে, আমার দ্বিতীয় পার্ট হচ্ছে কিভাবে ক্যাডার চয়েসটা দিতে হবে। আপনাদের আশা করি সাথে বিপিএসসি ফর্ম 1টি আছে। যদি নাও থাকে সাথে একটু কালেকশন করে রাখবেন, অথবা কাগজ কলম নেন এখন যদি কালেকশন করতে না পারেন। আপনি একটু শেয়ার করবেন প্লিজ, এবং ওই যে বললাম টাইম লাইনে আপনার বন্ধু বান্ধবকে কমেন্ট করে মেনশন করুন, যাতে তারা শুনে পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করতে পারে। এই বিষয়গুলো যত বেশি আলোচনা করবেন বন্ধুদের সাথে, যত বেশি শেয়ার করবেন, তত বেশি আপনার বুঝতে সুবিধা হবে। তো আমরা আসি তাহলে সিলেক্ট ইউর ডিজায়ার ক্যাডার। প্রথমে একটু দেখেন সিলেক্ট ইউর ডিজায়ার ক্যাডার, অর্থাৎ ডিজায়ার ক্যাডার মানে হচ্ছে আপনি প্রত্যাশিত ক্যাডার, যে ক্যাডার অফিসার আপনি হতে চাচ্ছেন, যে ক্যাডার অফিসার হওয়ার জন্য আপনি অনেক দিন ধরে স্বপ্ন দেখে আসছেন, অনেক পরিশ্রম করে আসছেন, কিংবা পরিশ্রম করে যাচ্ছেন, অথবা আপনি এটা কি বলে চেষ্টা করে যাচ্ছেন। প্রথম বিষয় হচ্ছে সিলেক্ট ইউর ডিজায়ার ক্যাডার। আপনি যখন বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইটে ঢুকবেন, সেই ওয়েবসাইটে আপনি প্রথমেই দেখতে পাবেন সিলেক্ট ইউর ডিজায়ার ক্যাডার, এরকম একটা অপশন আসবে। সিলেক্ট ইউর ডিজায়ার ক্যাডার অপশনে পরবর্তী এখানে 3টা অপশন আছে, খেয়াল করেন। প্রথম হচ্ছে জেনারেল ক্যাডার, এরপর আসে হচ্ছে প্রফেশনাল বা টেকনিক্যাল ক্যাডার, আরেকটা আসছে জেনারেল ক্যাডার অবলিক প্রফেশনাল অ্যান্ড টেকনিক্যাল ক্যাডার। এটাকে আবার আমরা বলি বোঝার জন্য বোথ ক্যাডার। অর্থাৎ একটু খেয়াল করেন, টু বি এ ক্যান্ডিডেট আপনি 3 ধরনের ক্যান্ডিডেট হতে পারেন। একটা হচ্ছে শুধু জেনারেল ক্যাডার ক্যান্ডিডেট হতে পারেন, অথবা শুধু আপনি প্রফেশনাল বা টেকনিক্যাল ক্যাডার ক্যান্ডিডেট হতে পারেন, কিংবা আপনি চাইলে বোথ ক্যাডার, জেনারেল ক্যাডারের প্রার্থীও হতে পারেন, অ্যাট দি সেম টাইম আপনি প্রফেশনাল বা টেকনিক্যাল ক্যাডারের প্রার্থীও আপনি হতে পারেন। তাহলে বন্ধুরা একটু খেয়াল করুন, জেনারেল ক্যাডার, এরপর হচ্ছে প্রফেশনাল বা টেকনিক্যাল ক্যাডার, আরেকটা হচ্ছে বোথ ক্যাডার। এই 3টা ক্যাডার নিয়ে আমি ছোট্ট করে খুব সংক্ষেপে একটা আলোচনা আপনাদেরকে তুলে ধরি। জেনারেল ক্যাডার, আমরা খুব তাত্ত্বিক আলোচনায় যাব না, শুধু মনে রাখবেন
প্রশাসন, পুলিশ, পররাষ্ট্র, ট্যাক্সেশন, অডিট অ্যান্ড অ্যাকাউন্টস, কাস্টমস অ্যান্ড এক্সাইজ, পোস্টাল, ইনফরমেশন, রেলওয়ে, ফ্যামিলি প্ল্যানিং, আনসার, কোঅপারেটিভ, ফুড, এই ক্যাডারগুলো হচ্ছে আমাদের এখানে জেনারেল ক্যাডার হিসেবে পরিচিত। প্রফেশনাল বা টেকনিক্যাল ক্যাডার কোনগুলো? আমাদের বিসিএস হেলথ, বিসিএস জেনারেল এডুকেশন, বিসিএস টেকনিক্যাল সার্ভিসেস, এই যে আমরা বিভিন্ন ইঞ্জিনিয়ারিং পোস্টগুলো আছি, পদগুলোর কথা জানি, এগুলোকে আমরা প্রফেশনাল বা টেকনিক্যাল ক্যাডার হিসেবে জানি। তাহলে আপনাদের মধ্যে একটু খেয়াল করেন, আপনারা চাইলে কেউ একজন শুধু জেনারেল ক্যাডার প্রার্থী হতে পারেন, আবার চাইলে কেউ একজন শুধু প্রফেশনাল বা টেকনিক্যাল ক্যাডার হতে পারেন। আবার কেউ যদি চান আপনি একই সাথে জেনারেল ক্যাডার প্রার্থীও হবেন এবং টেকনিক্যাল বা প্রফেশনাল ক্যাডার প্রার্থীও হবেন, সেই সুযোগটাও পাবলিক সার্ভিস কমিশন আপনার জন্য রেখেছে। এখন আমরা কিভাবে আগাবো? নেক্সট, টেকনিক্যাল বা প্রফেশনাল ক্যাডারের কথা বলেছি। নেক্সট, জেনারেল অ্যান্ড টেকনিক্যাল বোথ ক্যাডারের কথা বলেছি। এই ক্যাডারগুলো কি আমি আপনাদেরকে বলেছি। প্রথমে হচ্ছে আমরা আসি এখন ফর্ম পূরণের ক্ষেত্রে আমাদের প্রথম কাজ হচ্ছে পার্সোনাল ইনফরমেশন। আপনাদেরকে আমি আবারও বলছি, লিখে রাখেন, আপনি এমনভাবে লিখুন যাতে করে আপনি সরাসরি এটাই পূরণ করে অনলাইনে পাবলিক সার্ভিস কমিশনে জমা দিতে পারেন। সুতরাং এটা করার জন্য আমি যেভাবে বলছি, আমি যে গাইডলাইন আপনাদেরকে দিচ্ছি, সেই গাইডলাইনের আলোকে আপনি প্রস্তুতি নিতে থাকুন। আপনি লিখুন আমি যেভাবে বলি সেভাবে। প্রথমে আসুন পার্সোনাল ইনফরমেশন। পাবলিক সার্ভিস কমিশন বিপিএসসি ফর্ম যেটা দিয়েছে সেটাতে 3টি পার্ট আছে। আমাদের বিপিএসসি ফর্ম 1-এ একটা পার্ট হচ্ছে পার্সোনাল ইনফরমেশন, একটা পার্ট 2 হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন এবং আরেকটা হচ্ছে আপনার ক্যাডার চয়েস। তাহলে আমরা পার্ট 1 যেটা পার্সোনাল ইনফরমেশন বলছি সেটা আমরা আগে একটু দেখে নিই। সেখানে আমাদেরকে কি কি লাগবে। বন্ধুরা, আপনারা কাগজ কলম নিয়ে লিখে রাখবেন যাতে আপনার বুঝতে সুবিধা হয়। পাবলিক সার্ভিস কমিশনের ফর্মটা মোটামুটি খুব ছোট নয়, বড় ফর্ম, সেটা কেয়ারফুলি পূরণ করা আপনাদের দরকার। আপনারা আমার সাথে সাথে আমি যেভাবে বলছি আপনাদেরকে পরামর্শ দিচ্ছি সেভাবে আপনি পূরণ করতে থাকুন। নেক্সট, এখন একটু দেখা যাক স্লাইডের দিকে। আপনারা যদি খেয়াল করেন, পার্সোনাল ইনফরমেশনের ক্ষেত্রে আমাদের কিছু তথ্য দিতে হয়। এই তথ্যগুলো কি? আপনার প্রথমে একটু আমার সাথে সাথে একটু দেখে যান। অ্যাপ্লিক্যান্টস নেম, ফাদার্স নেম, জেন্ডার, ethnic minority group, marital status, disability, height and weight, mother's name, date of birth, employment status, freedom fighter status, national ID card number, nationality. আমাদের পার্সোনাল ইনফরমেশনের ক্ষেত্রে বেসিক এই ইনফরমেশনগুলো আমাদেরকে বিপিএসসি ফর্ম 1-এ জমা দিতে হয়। একটু এখানে একদিক থেকে মনে হচ্ছে এটা খুব একটা ইজি জিনিস, আবার আপনাকে কেন মনোসংযোগের সাথে এটা দিতে হবে আমি আপনাদেরকে একটু বলি। অ্যাপ্লিক্যান্টস নেম, আমরা প্রপার নেম আমাদের যেটা আছে সেটা তো আমরা দিবই, এসএসসি অ্যাজ পার এসএসসি সার্টিফিকেট, ওখানে যেটা আছে সেটাই হচ্ছে আমার কি অফিসিয়াল নেম বা অ্যাপ্লিক্যান্টস নেম। মাদার্স নেম আমরা যেভাবে দিই, ফাদার্স নেম নিজের বাবার নাম, মায়ের নাম, নিজের নাম আপনারা লিখলেন। ডেট অফ বার্থ আপনার নিজের ডেট অফ বার্থ, প্রথমে দিন দিতে হয়, দেন হচ্ছে মাস উল্লেখ করতে হয়, ফাইনালি আপনাকে ইয়ার বা সাল উল্লেখ করতে হয়। জেন্ডারের ক্ষেত্রে জেন্ডারের 2টা অপশন, মেল, ফিমেল। আরেকটা অপশন আছে থার্ড জেন্ডার। থার্ড জেন্ডারের বিষয়টাতে আমরা একটু আসতেছি পরে। জেন্ডার তাহলে আপনি মেল হলে পুরুষ, ফিমেল হলে মহিলা, এভাবে আপনি বৃত্ত ভরাট করতে পারেন অথবা ক্লিক করতে পারেন। এটা হচ্ছে অপশনাল, আপনি ক্লিক করলে হয়ে যাবে। এথনিক মাইনরিটি গ্রুপ, আপনি কি এথনিক মাইনরিটি গ্রুপ থেকে আসছেন, ক্ষুদ্র নিগোষ্ঠী থেকে আসছেন, ইয়েস অর নো। ইয়েস হলে সেটা ইয়েস দেবেন, নো হলে সেটা নো দেবেন। ম্যারিটাল স্ট্যাটাস, বৈবাহিক অবস্থা। আপনি বিসিএস ক্যাডার অফিসার হওয়ার ক্ষেত্রে আমাদের কারো কারো ধারণা বিবাহিত হলে মনে হয় কনসিডার করা হয় না। বিষয়টা পুরোপুরি ভুল। আপনি মেরিড হন অথবা আনমেরিড হন, উভয় অবস্থাতে আপনি বিসিএস ক্যাডার অফিসার হতে পারবেন। এটা অন্য কারণে, এটা এমন হতে পারে যে ওই যে নিজের জেলায় অথবা শ্বশুরবাড়ির জেলায় পোস্টিংয়ের ক্ষেত্রে বিষয়গুলো বিবেচনার জন্যই মেরিটাল স্ট্যাটাসটা রাখা হয়। ডিসএবিলিটি, আমরা সকলেই জানি আমাদের প্রতিবন্ধী কোটার একটা বিষয় আছে, সেই জন্য প্রতিবন্ধী কোটায় চাকরি হওয়ার জন্য প্রতিবন্ধী কোটায় বয়সের একটা সুবিধা আছে, সেই জন্য এখানে এই কলামটা সংযুক্ত করা হয়েছে। এটা আগে ছিল না, গত 2-1 বছর ধরে যুক্ত করা হয়েছে।
প্রথমে হচ্ছে নান, অর্থাৎ আপনার যদি কোনো ডিসেবিলিটি না থাকে আপনি নান বৃত্ত ভরাট করবেন। আর যদি ভার্চুয়ালি আপনি ডিসেবল হন সেটা উল্লেখ করবেন, অথবা ফিজিক্যালি যদি ডিসেবল হন সেটা উল্লেখ করবেন। এখানে অপশনাল, যদি আপনার ডিসেবিলিটি না থাকে তাহলে আপনি নান, আর থাকলে হয় ভিজুয়ালি হলে ভিজুয়ালি দেবেন, আর যদি বলা হয় ফিজিক্যালি থাকেন তাহলে আপনি সেটা ফিজিক্যালি উল্লেখ করবেন। দেন আসছে হাইট এবং ওয়েট, দুইটাই ইঞ্চিতে আপনি প্রয়োগ করবেন। হাইট এবং ওয়েট সেন্টিমিটার বা ইঞ্চি এটা দেখে আপনি পরিমাপ করে এখানে আপনি বসিয়ে দেবেন। মাদার্স নেম তো বললাম, ডেট অফ বার্থ বললাম। এমপ্লয়মেন্ট স্ট্যাটাসের ক্ষেত্রে দেখেন আমাদের এমপ্লয়মেন্ট স্ট্যাটাসে কয়েকটি অপশন আছে। সেটা হচ্ছে আমরা কি এমপ্লয়েড নাকি নট এমপ্লয়েড। এমপ্লয়েড হলে সেটা কি রকম এমপ্লয়েড, এই বিষয়গুলোর জন্য সবচেয়ে ভালো হয় আমাদের একটা অপশন আছে হচ্ছে নট এমপ্লয়েড। সম্ভবত এটা 1 নম্বরে আছে, আপনারা দেখবেন এমপ্লয়মেন্ট স্ট্যাটাস, এখানে 9টি অপশন আছে। একটা হচ্ছে নট এমপ্লয়েড। সাধারণভাবে আমরা যারা তরুণ জনগোষ্ঠী, তরুণ পরীক্ষার্থী, এরা ম্যাক্সিমাম একটা সিংহভাগেই বলা যায় এরা হচ্ছে নট এমপ্লয়েড। সুতরাং আপনি 1 নাম্বারটা দিয়ে নট এমপ্লয়েড ফর্মটা পূরণ করবেন। আর যদি অন্যভাবে হন, প্রাইভেট অর্গানাইজেশন হলে সেটা দিতে পারবেন। রেগুলার বেসিস আন্ডার রেভিনিউ বাজেট, এখানে 9টা আপনার 9টা অপশন আছে, 9টার মধ্যে যে কোনো একটা পূরণ করবেন। নট এমপ্লয়েড হচ্ছে 1 নাম্বার। আর অন্যরা যারা চাকরি করেন তাদের জন্য যেটা প্রযোজ্য হয় সেটা আপনারা এখানে বৃত্ত ভরাট করবেন বা সেটা টিক চিহ্ন দেবেন। ফ্রিডম ফাইটার স্ট্যাটাস, আমাদের মুক্তিযোদ্ধা সনদ আছে কিনা, বা আমরা মুক্তিযোদ্ধার পুত্র কন্যা বা নাতি নাতনি কিনা, সেই ধরনের একটা বিষয় এখানে জানতে চাওয়া হয়েছে। কারো কারো প্রশ্ন আসতে পারে, কারো কারো জিজ্ঞাসা আসতে পারে, সেটা হচ্ছে ডিসেবিলিটি কোটা তো এখন নেই, ফ্রিডম ফাইটার কোটা তো এখন নেই, বা জেন্ডার কোটা, মহিলা কোটা তো এখন নেই, তাহলে এগুলো কেন চাওয়া হচ্ছে। এটা চাওয়ার মূল কারণটা হচ্ছে আমাদের যে এথনিক মাইনরিটি তাদের বয়সের একটা সুবিধা আছে, 21 থেকে 32। ফ্রিডম ফাইটার স্ট্যাটাস যাদের জন্য প্রযোজ্য তারাও 21 থেকে 32-এর সুবিধা পাবেন, আবার যারা ডিসেবল তারাও 21 থেকে 32 বছরের সুবিধাটা পাবেন। অন্যান্য সকলের জন্য বয়সটা হচ্ছে 21 থেকে 30 পর্যন্ত সীমাবদ্ধ। ফ্রিডম ফাইটার স্ট্যাটাস গেল। তাহলে যারা ফ্রিডম ফাইটার, 1 নম্বর হচ্ছে ফ্রিডম ফাইটার, এটা সাধারণত আমাদের কোনো ক্যান্ডিডেটের হওয়ার কথা না বয়সের সীমাবদ্ধতায়। 2 নম্বর হচ্ছে চাইল্ড অফ ফ্রিডম ফাইটার, আপনি যদি পুত্র কন্যা হন সেটা। 3 নম্বর হচ্ছে গ্র্যান্ড চাইল্ড অফ ফ্রিডম ফাইটার, নাতি নাতনি হলে সেটা, নান হলে অন্যান্য। তাহলে আমরা যারা ফ্রিডম ফাইটার নই বা পুত্র কন্যা নই বা নাতি নাতনি নই, তারা নানটা আমরা পূরণ করব। অন্যান্যরা যারা আছে এই 4টা অপশনের মধ্যে যে কোনো একটা পূরণ করবেন। তাহলে এরপরে যেটা আমাদের আছে সেটা হচ্ছে ন্যাশনাল আইডি নাম্বার। ন্যাশনাল আইডি নাম্বার, এখানে একটু খেয়াল করেন, ন্যাশনাল আইডি নাম্বার যদি এনআইডি নাম্বার যেটাকে বলা হয়, এনআইডি নাম্বার আপনি থাকলেও পরীক্ষা দিতে পারবেন, এনআইডি পরীক্ষার যদি আপনার নাও থাকে তাও আপনি পরীক্ষা দিতে পারবেন। এবং কথা হচ্ছে আপনার এনআইডি থাকলে আপনি নাম্বারটা দিবেন, এনআইডি যদি না থাকে আপনি নো দেবেন, এনআইডি থাকলে ইয়েস দেবেন। যদি আপনি ইয়েস দেন সেক্ষেত্রে পরের অপশনটা খেয়াল করেন, সেখানে একটা অপশন আছে ন্যাশনাল আইডি নাম্বার। আপনি যদি ইয়েস আনসার করেন তাহলে আপনাকে ন্যাশনাল আইডি নাম্বারটা দিতে হবে। ন্যাশনালিটি, আমরা সবাই তো ন্যাশনালিটি হিসেবে বাংলাদেশি, সেটা আপনি দিয়ে পূরণ করবেন। এই হচ্ছে পার্সোনাল ইনফরমেশন। পার্সোনাল ইনফরমেশন আরও 2-একটা তথ্য আছে, আমরা পরবর্তী স্লাইডে সেটা দেখতে পাবো। পার্সোনাল ইনফরমেশনের একটা গেল হচ্ছে কিছু বেসিক ইনফরমেশন, নিজের সম্পর্কে, নিজের নাম, দাম, জেন্ডার, বা কোনো কোটা প্রযোজ্য কিনা, কোটা সুবিধা বয়সের ক্ষেত্রে এগুলো প্রযোজ্য কিনা সেটা দেখা। এখন সেকেন্ড একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আমার প্রেজেন্ট অ্যাড্রেস অ্যান্ড পার্মানেন্ট অ্যাড্রেস। আমরা এখন স্লাইডে দেখতে পাচ্ছি প্রেজেন্ট অ্যাড্রেস। এই প্রেজেন্ট অ্যাড্রেস আপনি খেয়াল করেন কয়েকটি তথ্য আমাদেরকে দিতে হয়। এর মধ্যে প্রথম তথ্যটি হচ্ছে কেয়ার অফ। একটু খেয়াল করেন, ব্র্যাকেটের মধ্যে ওপিটি অর্থাৎ অপশনাল শব্দটি লেখা আছে। কেয়ার অফ মানে হচ্ছে আপনি ওপিটি দিতেও পারেন, নাও দিতে পারেন, এটা অপশনাল। যেমন আমরা কেয়ার অফ দিই এক্স, কেয়ার অফ আমরা পিতার নাম দিই, বাবার নাম দিই, বা বড় ভাইয়ের নাম দিই, বা অমুক বাড়ি, তালুকদার বাড়ি, চৌধুরী বাড়ি, এই নামগুলো আমরা দিয়ে থাকি। তাহলে এক্ষেত্রে আপনি একটু খেয়াল করবেন, কেয়ার অফ মানে সেটা আপনি দিতে পারেন অমুক একটা স্টেশন, অমুক একটা অফিস, অমুক একটা দোকান, অমুক একটা বাড়ি, তালুকদার বাড়ি, অথবা আপনি আপনার বাবার নাম, বড় ভাইয়ের নাম, এটা দিতে পারেন, আবার নাও দিতে পারেন। নেক্সট হচ্ছে ভিলেজ অর টাউন অর রোড অর ফ্ল্যাট। আপনার বাড়ি কোন গ্রামে বা কোন ইউনিয়নে, আমরা ইউনিয়ন বা গ্রামের নাম দিবেন। যদি আপনার বাড়ি শহরে হয় তাহলে সেক্ষেত্রে আপনি টাউনের রোড এবং ফ্ল্যাট নাম্বার দিবেন, এটা খুব ইজি। ডিস্ট্রিক্ট হচ্ছে হোম ডিস্ট্রিক্ট।
আমরা যে যে জেলায় জন্মগ্রহণ করেছি, আমাদের জন্মস্থান বা আমাদের যেখানে জন্ম বাড়ি, হোম ডিস্ট্রিক্ট যেটাকে বলা হয়, সেটা এখানে দেবেন। কারো বাড়ি চিটাগং হলে সে চিটাগং, ঢাকা হলে ঢাকা, খুলনা হলে খুলনা, রংপুর হলে রংপুর, সেটা পূরণ করবেন। এটা হচ্ছে লিখিত পূরণ করা। উপজেলা বা পিএস, পিএস মানে হচ্ছে পুলিশ স্টেশন। আমরা জানি আমাদের ওই সারা দেশে পিএস আছে, কিন্তু সারা দেশে উপজেলা নাই। যেমন আমাদের মফস্বল বা গ্রামীণ এরিয়াগুলোতে উপজেলা থাকে, আপনি উপজেলার নামও দিতে পারেন, আবার পুলিশ স্টেশনের নামও দিতে পারেন, যে এটা অনেক সময় কমন হয়, অনেক সময় আলাদা হয়। পোস্ট অফিস, সকলের পোস্ট অফিস, এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। পোস্ট অফিস দিতে হবে এবং পোস্ট অফিসের কোড। আপনি পোস্ট অফিস কিন্তু ওখানে আপনার অল্টারনেটিভ চলে আসবে, আপনি ওখানে ক্লিক করলে যেটা আপনার পোস্ট অফিস সেটা আপনি দেবেন, এবং এটা দেওয়ার সাথে সাথে এখানে একটা পোস্ট কোড চলে আসবে। পোস্ট কোড যদি আপনার থাকে তো ভালো, না থাকলে এটা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নাই, একটু একটা অপশনাল। দেন হচ্ছে কন্ট্যাক্ট মোবাইল নাম্বার। এক্ষেত্রে আমরা কেউ বিশেষ করে আমাদের মেয়ে বন্ধুরা আমরা একটু ভুল করে বসি, নারী প্রার্থী যারা আছেন তারা, ওরা নিজেদের কন্ট্যাক্ট মোবাইল নাম্বার না দিয়ে, এরকম আমার কাছে একাধিক অভিজ্ঞতা আমার আছে, ওরা নিজের নাম্বার না দিয়ে বাবার নাম্বার দেয় খুব সিরিয়াস হতে গিয়ে, অথবা বিভিন্ন ধরনের আর্থসামাজিক কারণ বিশ্লেষণ করে ওরা নিজের নাম্বারটা না দিয়ে বাবার নাম, বড় ভাইয়ের নাম বা হাজব্যান্ডের নাম দিয়ে ফেলে। এখন মোটামুটিভাবে আমরা ধরে নিতে পারি যে আমরা যারা বিসিএস প্রার্থী, আমরা যারা তাদের সকলেরই একটা মোবাইল নাম্বার আছে, আমরা মোবাইল নাম্বার হোল্ড করি, সুতরাং নিজের মোবাইল নাম্বারটা আপনি এখানে দেবেন। দেন তাহলে আমি পার্সোনাল ইনফরমেশনে আমাদের প্রেজেন্ট অ্যাড্রেস শেষ। এখন হচ্ছে আমাদের পার্মানেন্ট অ্যাড্রেস। খুবই গুরুত্বপূর্ণ পার্মানেন্ট অ্যাড্রেসটা, মনে রাখবেন। কারণ আপনার যে পোস্টিং হবে, আপনার পোস্টিংয়ের ক্ষেত্রে পার্মানেন্ট অ্যাড্রেস খুবই গুরুত্বপূর্ণ। আপনার পুলিশ ভেরিফিকেশনের ক্ষেত্রে বা এনএসআই ভেরিফিকেশনের ক্ষেত্রে বা অন্যান্য ভেরিফিকেশনের ক্ষেত্রে আপনার পার্মানেন্ট অ্যাড্রেসটি খুবই গুরুত্বপূর্ণ। আপনাকে যদি আপনি কোন জেলার বাসিন্দা, আপনি কোথায় পোস্টিং হবে না হবে, এই সব কিছুর জন্য পার্মানেন্ট অ্যাড্রেসটা খুব গুরুত্বপূর্ণ। এটা লাইফ টাইম, এটা লাইফ টাইম তো বটেই, এবং বিশেষ করে চাকরি লাইফে এটা যারা চাকরি হবে তাদের জন্য পার্মানেন্ট অ্যাড্রেসটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। এখানেও কেয়ার অফ আগের মতোই, আপনি অপশনাল দিতেও পারেন, নাও দিতে পারেন। ভিলেজ, টাউন, ফ্ল্যাট, রোড, ফ্ল্যাট, এটা হচ্ছে পার্মানেন্ট। আমাদের অধিকাংশের বাড়ি, পার্মানেন্ট বাড়ি কিন্তু গ্রামে, সুতরাং একটু যত্নের সাথে এটা একটু উল্লেখ করবেন। আর যাদের শহরে আছে তারা শহরের ঠিকানা তো দিলেনই। ডিস্ট্রিক্ট, এখানে একটু খেয়াল করেন, যখন আপনি আগের বার প্রেজেন্ট অ্যাড্রেস দিয়েছিলেন তখন রংপুরের একটা ছেলে বা রংপুরের একটা মেয়ে সে ঢাকায় থেকে প্রেজেন্ট অ্যাড্রেস দিয়েছিল ঢাকা, চট্টগ্রামে থেকে প্রেজেন্ট অ্যাড্রেস দিয়েছিল চট্টগ্রাম। কিন্তু পার্মানেন্ট অ্যাড্রেসের ক্ষেত্রে আপনাকে অবশ্যই যেখানকার আপনি বাসিন্দা, হোম ডিস্ট্রিক্ট যেটা আমরা বলছি, সেই হোম ডিস্ট্রিক্ট আপনাকে দিতে হবে পার্মানেন্ট অ্যাড্রেসের ক্ষেত্রে। আর যেটা প্রেজেন্ট অ্যাড্রেস, সেখানে আপনি যেখানে আছেন সেখানকার ডিস্ট্রিক্টের নাম লিখবেন। পার্মানেন্ট অ্যাড্রেসের ক্ষেত্রে অবশ্যই আপনার হোম ডিস্ট্রিক্ট লিখতে হবে। উপজেলা বা পিএস আগের মতো যেভাবে বললাম সেভাবে। পোস্ট অফিস কোড আগের মতোই। রি এন্টার কন্ট্যাক্ট মোবাইল নাম্বার, একটু খেয়াল করুন। রি এন্টার কন্ট্যাক্ট মোবাইল নাম্বার হচ্ছে আপনি যে মোবাইল নাম্বারটা প্রেজেন্ট অ্যাড্রেসে দিয়েছিলেন ঠিক একই মোবাইল নাম্বারটা আপনি আবার দেবেন পার্মানেন্ট অ্যাড্রেসের ক্ষেত্রে। অর্থাৎ আপনার মোবাইল নাম্বারটা দুইবার চাইলে, একবার হচ্ছে আপনার কন্ট্যাক্ট মোবাইল নাম্বার হিসেবে আপনার প্রেজেন্ট অ্যাড্রেসে চাইবে, আর একটা হচ্ছে আপনার পার্মানেন্ট। এই মোবাইল নাম্বার একাধিক হতে পারবে না, সেম একই মোবাইল নাম্বার দুইটা জায়গায় হবে। কারণ কোন পাবলিক সার্ভিস কমিশন আপনার সাথে যোগাযোগ করার ক্ষেত্রে, রেজাল্ট দেওয়া, কোনো নির্দেশিকা দেওয়া, বিভিন্ন বিষয়ে আপনাকে এই মোবাইল নাম্বারে আপনাকে এসএমএস করে, মোবাইলের মাধ্যমে আপনার সাথে কমিউনিকেশন করতে পারে, ফোন করতে পারে, এসএমএস করতে পারে, রেজাল্ট দিতে পারে। সেই জন্য আপনি মোবাইল নাম্বার, পার্সোনাল মোবাইল নাম্বার দিবেন। নিজের কাছে যেটা হোল্ড করেন, নিজের নামে যেটা আছে সেটা দিবেন মেহরবানি করে, প্লাস একই নাম্বার দিবেন, দুই জায়গায় দুইটা নাম্বার দেবেন না প্লিজ। দেন নেক্সট, এক্সাম সেন্টার খুবই খুবই গুরুত্বপূর্ণ। আমরা যখন এটা নিয়ে বিভিন্ন সেমিনার, সিম্পোজিয়ামে, ওয়ার্কশপে কথা বলি, আমাদেরকে প্রায়শই একটা প্রশ্নের উত্তর দিতে হয়, সেটা হচ্ছে আমার এক্সাম সেন্টার কোথায় হবে। মনে রাখবেন, এক্সাম সেন্টার আপনি বাংলাদেশে যেখানে আপনার বাড়ি হোক, আপনি এক্সাম সেন্টার যে কোনো জায়গায় আপনি দিতে পারেন, এটা আপনার চয়েস। মনে করেন আপনার বাড়ি হচ্ছে খুলনা, কিন্তু পেশাগত কারণে অথবা লেখাপড়ার জনিত কারণে আপনি থাকেন ময়মনসিংহ, আপনি ময়মনসিংহ বিভাগে আপনার এক্সাম সেন্টার হতে পারে। আপনি থাকেন ঢাকায়, আপনার অরিজিনাল বাড়ি হচ্ছে কক্সবাজার, আপনি এক্সাম সেন্টার ঢাকা আপনি দিতে পারেন। তবে মনে রাখতে হবে, এক্সাম সেন্টার কোনো সময় পরিবর্তন করা যায় না। আজকে আপনার বাড়ি কক্সবাজার, আপনি এক্সাম সেন্টার দিলেন চট্টগ্রাম,
আপনি আগামী বছর বা 6 মাস পর আপনি ঢাকায় থাকেন, আপনি এখন মনে করছেন সুবিধা হচ্ছে ঢাকা এক্সাম সেন্টার করা, এই সুযোগটা আপনার নাই। ওয়ান্স আপনার যেই এক্সাম সেন্টারটি হবে, আপনি পুরো বিসিএস এর ওই বিসিএস প্রসিজার্স, আপনি 43 বিসিএস এ প্রিলিমিনারি লিখিত 2টা পরীক্ষা আপনার এক্সাম সেন্টার হবে একই জায়গা। বাইবা তো সবগুলো পাবলিক সার্ভিস কমিশনের যেটা হেডকোয়ার্টার আগারগাঁও যেটা আছে পাবলিক সার্ভিস কমিশনের অফিস, সেখানে হবে। সুতরাং এক্সাম সেন্টার কোনো অবস্থাতেই পরিবর্তনযোগ্য নয়। আপনি ঢাকা হলে ঢাকা, এই যে 8টা বিভাগ আছে, 8টা বিভাগে এক্সাম সেন্টার দেওয়া যায়, যেটা আপনার জন্য সুবিধা কনভেনিয়েন্ট আপনি মনে করেন। আগামী 6 মাস, 1 বছর, 1.5 বছর, 2 বছর সময় যদি ওখানে কাটাবেন মনে হয়, তাহলে ওইটাই আপনার এক্সাম সেন্টার দিতে পারবেন। শুধু একটা জিনিসই মনে রাখতে হবে, কোনো অবস্থাতেই এক্সাম সেন্টার পরিবর্তন করা যায় না। ব্যাস। নেক্সট পার্ট 2, আমরা 2 নম্বর পার্টে চলে আসলাম। এই যে পার্ট 1 নিয়ে কথা বললাম, পার্ট 1 নিয়ে যদি কারো কোনো বুঝতে অসুবিধা হয়, কারো কোনো সমস্যা যদি থাকে, পার্ট 1 নিয়ে যদি কারো প্রশ্ন থাকে, প্লিজ আপনি মেনশন কমেন্টে আপনি উল্লেখ করুন। কমেন্টে উল্লেখ করলে আমরা সেটা আপনার সমাধান দেওয়ার চেষ্টা করব। আমাদের পরবর্তী আলোচনায় সেটা থাকবে। আমি আপনাদের কমেন্টগুলো আমি চেক করছি, ইম্পর্টেন্ট হলে সেগুলো আমি উত্তর দিব ইনশাল্লাহ। আর যেগুলো বলা হচ্ছে সেগুলো ভালো করে খেয়াল করেন। আমার মনে হয় প্রশ্নগুলো আপনারা যদি আলোচনাটা মনোযোগ দিয়ে শোনেন এবং ওই যে বললাম শেয়ার করে রাখেন এবং মেনশন করে রাখেন, আপনি নিজেই বুঝতে পারবেন। আলোচনাটা একবার শুনছেন, কোনো জায়গায় অস্পষ্ট মনে হলে আপনি দ্বিতীয়বার আবার শুনুন, তৃতীয়বার আবার শুনুন। কারণ ফর্মটা পূরণ করার আগে, ধরেন আজকে আপনি আলোচনাটা শুনছেন, ফর্ম পূরণ করার জন্য আপনি আরও 2-3 দিন সময় দেন। কোনো বিষয় যদি অস্পষ্ট মনে হয়, আপনি আমাকে টেক্সট করুন, আমাদের পেজে অথবা গ্রুপে কমেন্টে আসুন, আমাদেরকে ইনবক্স করুন, আমরা সেগুলোর জবাব দেব ইনশাল্লাহ। টেনশন করার কোনো কারণ নেই। নেক্সট হচ্ছে পার্ট 2, এডুকেশনাল কোয়ালিফিকেশনস। এডুকেশনাল কোয়ালিফিকেশন আমাদের 4টা জিনিস, 5টা জিনিস একটু খেয়াল করেন। প্রথমত হচ্ছে সবার জন্য কমন এসএসসি ইকুইভ্যালেন্ট। দ্বিতীয় হচ্ছে এইচএসসি ইকুইভ্যালেন্ট, এগুলো কিন্তু সবার জন্য কমন। গ্র্যাজুয়েশন সবার জন্য কমন। পোস্ট গ্র্যাজুয়েশন সবার জন্য কমন নয়, কারো আছে কারো নেই, বা আমরা যেটাকে মাস্টার্স বলি। আরেকটা হচ্ছে এডিশনাল এডুকেশনাল কোয়ালিফিকেশন। আমাদের এসএসসি, এইচএসসি, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশনের পরে আমরা অনেকে বিএড করি, এমএড করি, অথবা এমফিল করি, পিএইচডি করি। এই ধরনের কোনো প্রোগ্রাম যদি থেকে থাকে, সেগুলোকে আমরা বলছি আদার মানে এডিশনাল কোয়ালিফিকেশনস। তাহলে আমরা প্রথমে এসএসসিটা একটু দেখি বন্ধুরা। এসএসসি ইকুইভ্যালেন্টে, এসএসসির ক্ষেত্রে আমাদের 6টি ইনফরমেশন দিতে হয়। এসএসসি ইকুইভ্যালেন্ট মানে হচ্ছে এসএসসি পরীক্ষা যারা দিয়েছেন, পাশ করেছেন। ইকুইভ্যালেন্ট মানে হচ্ছে দাখিল বা ভোকেশনাল যারা পরীক্ষা দিয়েছেন, তাদেরকে আমরা ইকুইভ্যালেন্ট বলছি। পাবলিক সার্ভিস কমিশনও তাই বলছে। এক্সামিনেশন খুব ইজি, আমরা সবাই জানি। এক্সামিনেশন মানে এসএসসি হলে এসএসসি লিখবেন পাশে, যদি দাখিল হয় দাখিল লিখবেন, আদার্স কিছু হলে সেটা আপনি সেখানে লিখবেন। বোর্ড, আমাদের বাংলাদেশের যে শিক্ষা বোর্ডগুলো আছে, ঢাকা বোর্ড, চট্টগ্রাম শিক্ষা বোর্ড, খুলনা শিক্ষা বোর্ড, রংপুর ময়মনসিংহ শিক্ষা বোর্ড, যার যেটা হয় সেটা লিখলেন। রোল নাম্বার, এসএসসি এবং এইচএসসি 2টা ক্ষেত্রে আমাদেরকে রোল নাম্বার থাকে। গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশনও আমাদের রোল নাম্বার থাকে। এখানে আপনার এসএসসি রোল নাম্বারটা জাস্ট আপনি সার্টিফিকেট দেখে সেখানে আছে, ওখান থেকে লিখে দেবেন। রেজাল্ট, আমরা সাধারণত প্রতি বছর এসএসসি পরীক্ষা দিই, আমরা সবসময় এটাই দেখেছি। সুতরাং যার যে বিষয়ে যার যত রেজাল্ট হয়েছে, সেটা জিপিএ সিস্টেমে হোক অথবা ক্লাস সিস্টেমে হোক, এখন তার ক্লাস সিস্টেম না, সম্ভবত শতভাগই এখন জিপিএ সিস্টেমে পরীক্ষা দেয় আমাদের এখানে, অথবা পাস ফেল হতে পারে। তো রেজাল্ট যার যেটা, সেটা আপনি ওখানে উল্লেখ করবেন। এখানে আসলে অন্য কারো কিছু বলে দেওয়ার নেই, আপনার রেজাল্টটাই আপনি জাস্ট ওখানে স্পষ্ট করে লিখে দিলে হবে বা টাইপ করে দিলে হবে। গ্রুপ আমাদের অনেকগুলো গ্রুপ আছে, সায়েন্স, আর্টস, কমার্স, সোশ্যাল সায়েন্স, ব্যবসায় শিক্ষা বা বিজনেস, যে গ্রুপে আমরা আছি সেই গ্রুপটা লিখে দিলাম। পাসিং ইয়ার, এসএসসিতে আমার মনে হয় না কারো কোনো সমস্যা থাকবে, কারণ এগুলো আমাদের সবার জন্য কমন এবং সবগুলো আমাদের এসএসসি সার্টিফিকেটেই সবগুলো থাকে। সুতরাং এটা এখানে আমার মনে হয় কোনো অসুবিধা হওয়ার কথা নয়। নেক্সট, এইচএসসি ইকুইভ্যালেন্ট অ্যাকর্ডিংলি এসএসসি। ওখানে যেমন আমাদের এক্সামিনেশন ছিল, বোর্ড ছিল, রোল নাম্বার ছিল, রেজাল্ট ছিল, গ্রুপ বা পাসিং ইয়ার ছিল, একইভাবে আমাদের এইচএসসির ক্ষেত্রেও আপনি সেই কাজটা করবেন। এইচএসসি, এসএসসি ইকুইভ্যালেন্ট, এইচএসসি ইকুইভ্যালেন্ট, আমার মনে হয় দুইটাই সেম, এখানে কারো প্রবলেম হওয়ার কথা না। আপনারা জাস্ট আপনাদের সার্টিফিকেটগুলো, এসএসসি এবং ইন্টারমিডিয়েটের এইচএসসির সার্টিফিকেটগুলো দেখেই আপনি ফর্মটা পূরণ করতে পারবেন। এখানে আপনাদের কোনো ব্রেক পাওয়ার দরকার হবে না আশা করি।
নেক্সট যে জিনিসটা আপনার দরকার সেটা হচ্ছে গ্রাজুয়েশন। একটু সবাই গ্রাজুয়েশনটা একটু খেয়াল করুন আমার সাথে। ওখানে বোর্ডের ক্ষেত্রে আপনার এই যে আমাদের 13 ধরনের বোর্ড এখানে বলা হয়েছে, এই বোর্ডগুলো তো দিলেন। এরপর যারা এ লেভেল বা ও লেভেল থেকে পাশ করেছেন, এ লেভেল বা ও লেভেল থেকে যারা পাশ করেছেন তারা সেটা দিবেন। এডএক্সেল ইন্টারন্যাশনাল থেকে কেউ যদি পাশ করেন, মাদ্রাসা বোর্ড থেকে যদি কেউ পাশ করেন, সেটা আপনি দিবেন। নেক্সট, গ্রাজুয়েশন খুবই গুরুত্বপূর্ণ, একটু খেয়াল করুন। পাবলিক সার্ভিস কমিশন তার অ্যাডভার্টাইজমেন্টে বিভিন্ন ক্যাডারে যে পদের সার্কুলার করেছে, আপনি ডান কলামে দেখবেন শিক্ষাগত যোগ্যতার উল্লেখ করেছে, এবং প্রত্যেক ক্যাডারে একটা মিনিমাম শিক্ষাগত যোগ্যতা, এটা হচ্ছে গ্র্যাজুয়েশন কমপ্লিট করা। এই গ্র্যাজুয়েশনের আবার একটা ডেফিনিশন দিয়েছে। ডেফিনিশনটা কি? আফটার ইন্টারমিডিয়েট 4 ইয়ার্স একাডেমিক ডিগ্রি। আমরা ইন্টারমিডিয়েট পাস করার পরে এমন কোনো ডিগ্রি যেটাতে আমাদের 4 বছর সময় লেগেছে, 4 ইয়ার্স। যেমন কেউ একজন এসএসসি পাস করলো, এইচএসসি পাস করলো, আবার ঢাকা বিশ্ববিদ্যালয় বা ঢাকা কলেজ বা ইডেন মহিলা কলেজ থেকে 4 ইয়ার্স কোনো একটা সাবজেক্টে গ্র্যাজুয়েশন করলো, এটা হচ্ছে মিনিমাম। যদি কারো গ্র্যাজুয়েশন না থাকে, পাস কোর্সে যদি হয় কেউ, সে আবার পাস কোর্সে দিয়েও বিসিএস পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে। কন্ডিশন হচ্ছে তাকে 2 বছর মেয়াদী মাস্টার্স পরীক্ষা সম্পন্ন করতে হবে। এই 2 বছর মেয়াদী মাস্টার্স পরীক্ষা শেষ করলেই সে আবার আমাদের বিসিএস পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে। এখন সেক্ষেত্রে কোয়ালিফিকেশনের গ্র্যাজুয়েশন ডিগ্রির ক্ষেত্রে আমাদের যেটা হয়, এক্সামিনেশনের নামটা আপনি লিখবেন বিএসএস, বিএ, বিএসসি, এই ধরনের করে এক্সামিনেশনের নামটা লিখলেন। রেজাল্ট যার যেটা সেটা লিখলেন। ইউনিভার্সিটি বা কলেজ, সাবজেক্ট বা ডিগ্রি কোন সাবজেক্টে, ওই যে ডিগ্রি হলে তো সরাসরি ডিগ্রি লিখলেন, সাবজেক্ট হলে সেটা বাংলা হতে পারে, সেটা ইংরেজি হতে পারে, সেটা ইকোনমিক্স হতে পারে, যেটা আপনার সাবজেক্ট সেটা আপনি লিখবেন। পাসিং ইয়ার, ইউনিভার্সিটি, কলেজ যার যেটা আছে সেটা লিখবেন। এগুলোতে কারো দ্বিধাগ্রস্ত হওয়ার কারণ নেই। কোর্স ডিউরেশন যার 4 বছর গ্র্যাজুয়েশন হলে সে 4 বছর লিখবেন। কেউ যদি মেডিকেল সায়েন্স থেকে পাস করেন সে 5 ইয়ার্স হলে 5 ইয়ার্স লিখবেন। পাসিং ইয়ারটা একটু দেখেন, আমরা একটু লাল কালি দিয়ে, একটু চকলেট কালারের কালি দিয়ে লেখা হচ্ছে পাসিং ইয়ার। এখানে আমাদের সকলের জন্যই বলা যায়, প্রায় সকলের জন্যই এখানে একটা সমস্যা আছে পাসিং ইয়ারে। এই সমস্যাটা কি? সমস্যাটা হচ্ছে বাংলাদেশ নদীমাতৃক দেশ, সোনালী আঁশের দেশ, বৃষ্টির দেশ, ভাটির দেশ, অনেক কথা আমরা বলি। বাংলাদেশ আবার সেশন জটের দেশও। বাংলাদেশে আমরা লেখাপড়া করব, সেশন জট ফেস করব না, এটা অস্বাভাবিক। এটা আমাদের জন্য আমাদের লাইফের নর্মাল সিচুয়েশন। আমাদের পরীক্ষা দেওয়ার কথা ছিল 15 সালে, আমরা পরীক্ষা দিই 16 সালে, পাস করি 17 সালে। এটা আপনারা যারা পরীক্ষা দিবেন, আমার যদি ভুল না হয়, এটা অলমোস্ট সম্ভবত লেভেলের কিছু ছেলে মেয়েদের ব্যতিক্রম ছাড়া 0.1%, 2% ছাড়া 99.something বলতে পারি, 99 আরো কিছু প্লাস এইরকম স্টুডেন্ট সকলে, আমরা যারা বাংলাদেশি স্কুল কলেজ মাদ্রাসা থেকে পাশ করেছি, ওদের সকলকে বিশেষ করে গ্র্যাজুয়েশন পর্যায়ে এসে সেশন জট মোকাবেলা করতে হয়। এই সেশন জটের ক্ষেত্রে জন্য আমরা বললাম পাসিং ইয়ারটাকে আমরা একটু রেড ক্রস দিয়েছি। এই রেড ক্রস, এই পাসিং ইয়ারের সমস্যাটা কোথায় দেখেন, আপনি কোন ইয়ারটা দেবেন। ইকোনমিক্স আমরা একটা টার্ম পড়েছি ভিত্তি বছর, আর একটা হচ্ছে চলতি বছর। এখানে হচ্ছে পাসিং ইয়ার মানে ওইটাই আপনি দিবেন যেই বছর আপনি পাস করার কথা ছিল। ধরেন আপনি 15-16 সেশনের, তাহলে আপনি কি 16, 17, 18, 19 সালে পাস করার কথা ছিল, আপনি পরীক্ষা দিয়েছেন 20-এ, রেজাল্ট হয়েছে 21-এ বা রেজাল্ট হয়েছে 20-এ, আপনার সেক্ষেত্রে পাসিং ইয়ার হচ্ছে 19। আমি আবারও বলছি, যদি আপনার পরীক্ষা যে বছর হওয়ার কথা ছিল সেটাই পাসিং ইয়ার, যেই বছর অরিজিনালি পরীক্ষা হওয়ার কথা ছিল সেটাই পাসিং ইয়ার, যে বছর পাস করেছি সেটা পাসিং ইয়ার নয়, মনে রাখবেন। এক্ষেত্রে যেন আমরা ভুল না করি। কারো যদি অলরেডি ফর্ম পূরণ করে ফেলেছেন, ভুল হয়ে গেছে, এটা একেবারে মহামারী বড় ধরনের কোনো ভুল নয়, এটি নিয়ে টেনশন করার দরকার নেই, এটা পরবর্তীতে সংশোধন করা যাবে। তবে আপনি যারা এখনো, আমি মনে করি যে আমাদের বিশেষ করে মার্চ ফরওয়ার্ডে যারা আছেন বা আজকে লাইভ প্রোগ্রামে যারা শুনছেন, আমি মনে করি যে এখনো আপনারা কেউ ফর্ম জমা দেননি, আপনি বুঝে শুনে দেবেন। বন্ধুদের সাথে আলাপ করেন, শিক্ষকদের সাথে কথা বলেন, বড় ভাইদের সাথে কথা বলেন, বা বিভিন্ন কোচিং সেন্টারে যে যারা কনসালটেন্সি দেয়, আমরা যারা এই বিষয়ে পরামর্শ দিই, তাদের সাথে কথা বলেন। আপনি ক্লিয়ার হয়েই ফর্মটা পূরণ করে থাকবেন। নেক্সট,
তাহলে গ্র্যাজুয়েশন শেষ, এখন আমাদের আসে হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েশন, মাস্টার্স, যেটা বললাম। নেক্সট, মাস্টার্সের ক্ষেত্রে ব্র্যাকেট একটা কথা লেখা আছে, ইফ অ্যাপ্লিকেবল, যদি প্রযোজ্য হয়। এক্সামিনেশন, এখানে একটু খেয়াল করেন, বিসিএস পরীক্ষায় প্রার্থী হওয়ার ক্ষেত্রে কম্পালসারি হচ্ছে গ্র্যাজুয়েশন শেষ করা, মাস্টার্স নয়। সুতরাং ইফ অ্যাপ্লিকেবল মানে কি, যদি আপনার থাকে, প্রযোজ্য ক্ষেত্রে মাস্টার্স উল্লেখ করতে বলা হয়েছে। যার মাস্টার্স পরীক্ষা হয়ে গেছে সে এটা পূরণ করবে, রেজাল্ট হোক বা না হোক। যে গ্রাজুয়েশন কমপ্লিট করেছে কিন্তু মাস্টার্স রানিং, সে এটা পূরণ করবে না। যে মাস্টার্সে ভর্তি হবে সে এটা পূরণ করবে না। যে মাস্টার্স পরীক্ষা 2-3টা হয়ে গেছে সে এটা পূরণ করবে না। কেবল যাদের মাস্টার্স পরীক্ষা হয়ে গেছে, রেজাল্ট বাকি অথবা রেজাল্টও হয়ে গেছে, তারা শুধু এটা পূরণ করবে। তাহলে আমরা একটু এটা দেখে নিই, স্লাইডটা আরেকবার দেখে নিই। এক্সামিনেশন থাকবে, রেজাল্ট থাকবে, সাবজেক্ট ডিগ্রি। এখানেও দেখেন পাসিং ইয়ার, গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে আমাদের পাসিং ইয়ার হয়তো হয় 3 বছর, না হয় 4 বছর, না হয় 5 বছর। বাংলাদেশি ডিগ্রিতে পাস করলে 3 বছর, আমাদের কোনো সাবজেক্টে যদি গ্র্যাজুয়েশন করি 4 বছর, এবং যদি আমরা মেডিকেল সায়েন্স থেকে পাস করি তাহলে আমরা বলছি 5 ইয়ার্স বা 5 বছর। মাস্টার্সের ক্ষেত্রে আবার বিষয়টা ভিন্ন। মাস্টার্স আমরা যারা গ্র্যাজুয়েশন করেছি 4 ইয়ার্স, তাদের মাস্টার্স হচ্ছে 1 বছর। আবার যারা ডিগ্রিতে পাস করেছিলাম তাদের মাস্টার্স হচ্ছে 2 বছর। পাসিং ইয়ারটা হচ্ছে গ্র্যাজুয়েশনের মতোই আমাদের একটা সমস্যা। কিরকম সমস্যা? মাস্টার্স তো তাহলে আমার গ্র্যাজুয়েশনে যেমন আমার 1 বছর, 1.5 বছর, 2 বছর দেরি হয়ে আছে, ডিলে হয়ে আছে, একইভাবে মাস্টার্স তো অটো আমাদের ডিলে হয়ে গেছে। সুতরাং মাস্টার্সও মনে রাখবেন, ভিত্তি বছর, যে বছর আপনার পাস করার কথা ছিল সেটাই আপনার পাসিং ইয়ার। যে বছর পাস করেছেন সেটা নয়, যে বছর করার কথা ছিল সেটাই পাসিং ইয়ার। কারো যদি কোনো সমস্যা হয়, বুঝতে অস্পষ্ট মনে হয়, প্লিজ আপনি কমেন্টে প্রশ্ন করুন, আমরা সেটার জবাব দেব। টেনশন করার দরকার নেই। আপনাদের ফর্ম পূরণ পর্যন্ত যত ধরনের সাপোর্ট দরকার, মার্চ ফরওয়ার্ড আপনাদের পাশে থেকে সেই সাপোর্টটা দিয়ে যাবে ইনশাল্লাহ। আমরা আমাদের নেক্সট স্লাইডে যাই প্লিজ। এডিশনাল কোয়ালিফিকেশন ফর টিচার্স ট্রেনিং কলেজ ইফ অ্যাপ্লিকেবল। মাস্টার্সে যেমন লেখা ছিল ইফ অ্যাপ্লিকেবল, ঠিক একইভাবে আমাদের ইয়াতেও লেখা আছে এডিশনাল কোয়ালিফিকেশন ফর টিচার্স ট্রেনিং কলেজ ইফ অ্যাপ্লিকেবল। আমাদের যে বিএড এমএড শিক্ষকদের যে আলাদা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র আছে, কলেজ আছে, সেখান থেকে কেউ যদি কোনো ডিগ্রি নিয়ে থাকেন, এক্সামিনেশন কি, রেজাল্ট কি, ইউনিভার্সিটি বা কলেজ কোনটি, পাসিং ইয়ার কোনটি। পাসিং ইয়ার ওই যে বললাম, একই ধারাবাহিকতা গ্র্যাজুয়েশনের মতো পোস্ট গ্র্যাজুয়েশনেও থাকতে পারে, মাস্টার্সও থাকতে পারে, আবার আমাদের কি এডিশনাল কোয়ালিফিকেশন ফর টিচার্স ট্রেনিং কলেজ সেখানেও থাকতে পারে। বিষয়টা আপনি একটু মনে রাখবেন। এটা তাদের দরকার, বিশেষ করে যারা শিক্ষা ক্যাডারে কারিগরি পদগুলোতে। শিক্ষা ক্যাডার কিন্তু 2 ধরনের, একটা হচ্ছে যে আমাদের সাধারণ কলেজ যেগুলো আছে সেগুলোর জন্য, আর একটা হচ্ছে শিক্ষকদের প্রশিক্ষণের জন্য কারিগরি কলেজ। ওই কারিগরি কলেজে আপনি যদি প্রভাষক হতে চান সেক্ষেত্রে এই ডিগ্রিটা আপনার দরকার হবে। নেক্সট, আমরা মোটামুটিভাবে পার্সোনাল ইনফরমেশনের ক্ষেত্রে যা দরকার, পার্ট 1-এ পার্সোনাল ইনফরমেশন শেষ করেছি, পার্ট 2-তে এডুকেশনাল কোয়ালিফিকেশন আমরা শেষ করেছি। এখন আমাদের যেটা থাকে সেটা হচ্ছে আমরা পার্ট 3 ক্যাডার অপশন। খুবই ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট একটা আলোচনা, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনুন। ক্যাডার অপশনের ক্ষেত্রে আমাদের যে বিষয়টা মাথায় রাখতে হয়, প্রথমত আমি আপনাদেরকে শুরুতেই বলেছি, ক্যাডার আমাদের এখানে 2 ধরনের। প্রার্থীর সুযোগ হচ্ছে 3 ধরনের। একটা হচ্ছে জেনারেল ক্যাডার, একটা হচ্ছে প্রফেশনাল বা টেকনিক্যাল ক্যাডার, আর একটা হচ্ছে বোথ ক্যাডার। বিসিএস ক্যাডার অফিসার হয়ে যাওয়ার পর আপনি হয় জেনারেল ক্যাডার হবেন অথবা প্রফেশনাল বা টেকনিক্যাল ক্যাডার হবেন। প্রফেশনাল বা টেকনিক্যাল ক্যাডার হইলে তার জন্য আমার ক্যাডার চয়েস লিস্ট কীরকম হবে, জেনারেল ক্যাডারে যদি আমি প্রার্থী হই তার আমার ক্যাডার চয়েস লিস্ট কীরকম হবে, আমরা সেটা একটু দেখতে চাই। ক্যাডার অপশন, এটা হচ্ছে আমাদের পার্ট 3, বিসিএস বিপিএসসি ফর্ম 1-এর পার্ট 3। প্লিজ দেখুন। সেটা হলো এর আগে কিছু আছে? হ্যাঁ, ঠিক আছে, পরেরটা। পছন্দক্রম 1। একটু সবাই স্লাইডের দিকে তাকান। আমাদের এবারে 43 বিসিএস এর যে সার্কুলারটা হয়েছে, 43তম বিসিএস এর যে সার্কুলারটা আমাদের হলো, সেখানে 12 ধরনের
12টি পদের জেনারেল ক্যাডারের সার্কুলার হয়ে আছে। 12টি পদের জেনারেল ক্যাডারের সার্কুলার হয়ে আছে। এখন এই 12টি পদগুলো আপনি সবগুলো পদ আপনি পাবেন হচ্ছে আমাদের বিপিএসসি ফর্ম থেকে। বিপিএসসি বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন যে বিজ্ঞপ্তি দিয়েছে সেই বিজ্ঞপ্তিতে এই জিনিসগুলো আছে। এখানে যদি আপনি দেখেন, প্রথমেই প্রশাসন ক্যাডার, আপনারা একটু মিলিয়ে নেন আপনাদের সাথে, আপনাদের পছন্দের সাথে, আলোচনার সাথে একটু মিলিয়ে নেন। প্রশাসন ক্যাডারের পদ আছে 300টি। এককভাবে জেনারেল ক্যাডারগুলোর মধ্যে সবচেয়ে বেশি। এরপরে আছে বিসিএস পুলিশ 100টি, নিরীক্ষা ও হিসাব 35টি, শুল্ক ও অবগারি 14টি, কর 19টি, সমবায় 19টি, রেলওয়েতে 3টি, ডাক ক্যাডারে 3টি, বিসিএস ইনফরমেশন ক্যাডার আমরা 2 ধরনের অফিসার দেখতে পাচ্ছি, একটাতে 22টি এবং আরেকটাতে 2টি পদে নিয়োগ করা হবে। পরিবার পরিকল্পনায় 5টি ভ্যাকেন্সি আছে, পদ আছে। খাদ্যে 3টি এবং সাধারণ শিক্ষা তো বললাম, এটা হচ্ছে আমাদের টেকনিক্যাল বা প্রফেশনাল। আপনারা যারা পছন্দের ক্যাডার দিবেন, যারা জেনারেল ক্যাডার বা টেকনিক্যাল ক্যাডার বা বোথ ক্যাডার, সবাই একটু জিনিসটা একটু ভালো করে খেয়াল করুন। আপনি কোন প্রার্থী হবেন? আপনি কি জেনারেল প্রার্থী হবেন, না টেকনিক্যাল বা প্রফেশনাল প্রার্থী হবেন, নাকি বোথ ক্যাডার প্রার্থী হবেন? এটা সম্পূর্ণরূপে নির্ভর করে আপনার উপরে নির্ভর করে। কন্ডিশন আছে একটা, সেই কন্ডিশনটা হচ্ছে আপনি জেনে শুনে সেটা করছেন কিনা। আমি বলছি না যে আপনি অনেক কিছু জেনে ফেলবেন, অনেক কিছু জেনে বুঝে একেবারে আরো 2-4-5 বছর বয়স পার করে দিয়ে বিসিএস এর ফর্ম, বিষয়টা ওরকম না। সম্ভবের মধ্যে যতটুকু ইনফরমেশন আপনি গ্যাদার করতে পারেন। জেনারেল ক্যাডার হলে সেই জেনারেল ক্যাডার কোনগুলো, তাদের সম্ভাব্য সাধারণ দায়িত্বগুলো কি, তাদের সোশ্যাল পজিশন কি, এই বিষয়ে আপনি একটা ধারণা নেন। টেকনিক্যাল বা প্রফেশনাল ক্যাডার যদি হয়, সেক্ষেত্রে আপনি ওই সংশ্লিষ্ট প্রফেশনাল বা টেকনিক্যাল ক্যাডার, সেটা কি বিসিএস হেলথ, সেটা কি বিসিএস জেনারেল এডুকেশন, সে কি বিসিএস পাবলিক ওয়ার্কস, কোনটা, সেটা আপনি খবর নেন। দেন হচ্ছে আপনি যদি বোথ ক্যাডার হন, তাহলে বোথ ক্যাডারের ক্ষেত্রে বোথ ক্যাডারের প্রার্থী দেওয়া যায়। তাহলে সেক্ষেত্রে কোনটা আগে, কি আমি টেকনিক্যাল বা প্রফেশনাল ক্যাডারের পোস্ট আগে দিব, নাকি জেনারেল ক্যাডারের পোস্ট আগে দিব? এই বিষয়গুলো হচ্ছে আমাদেরকে কিন্তু জেনে বুঝে শুনে আমাদেরকে প্লেসমেন্টটা সাজাতে হবে। আপনি যখন বিপিএসসি ফর্ম 1 পূরণ করতে যাবেন, অনলাইনে পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইটে গেলে সেই ফর্মটা আপনারা সকলেই পাবেন। এটা পূরণ করার সময় আপনার কাছে ফর্মের স্টেপ বাই স্টেপ, যখন থার্ড পার্টে যখন আপনি যাবেন, যেখানে ক্যাডার চয়েস, ক্যাডার অপশন যেখানে আছে, সেখানে আপনি দেখবেন 20টি অপশন আপনার জন্য সাজানো আছে। অর্থাৎ একজন ক্যান্ডিডেট চাইলে, যদি তার কোয়ালিফিকেশন যদি তাকে সেই সুযোগ দেয়, সে 20টি পর্যন্ত ক্যাডারের পদ পূরণ করতে পারবে। এবং কথা হচ্ছে আমরা কয়টি করব, আমি কয়টি করব, আমি মানে যে শুনছো, যে নিজে প্রার্থী, সে কয়টি দিতে পারবে। এটা হচ্ছে এক হচ্ছে আমার আগ্রহের ক্যাডারগুলোতে সার্কুলার হয়ে আছে কিনা, 2 নম্বর হচ্ছে সেই শিক্ষকতার যোগ্যতা আমার আছে কিনা, 3 নম্বর একটা হচ্ছে আমার আগ্রহ। এই সবগুলো মিলিয়ে কিন্তু আমাদের এই সিদ্ধান্তে পৌঁছাতে হবে। কেউ একটা দেয়, কেউ 2টা দেয়, কেউ 5-10টা দেয়, কেউ 12-13টা দেয়। 20টা সাধারণত আমি দেখি নাই। গত 12-14 বছর আমি কাউকে 20টা পদ পূরণ করার যোগ্যতা আছে এরকম কাউকে আমি দেখিনি। যেমন যারা জেনারেল, তারা তার ডাক্তার পদের জন্য পরীক্ষা দিতে পারে, তারা তার পশু সম্পদের জন্য পরীক্ষা দিতে পারবে না। মানে বিষয়টা এরকম। আবার ইউনিভার্সিটি কলেজে কিছু সাবজেক্ট আছে যেগুলোর আবার প্রফেশনাল বা টেকনিক্যাল ক্যাডারের কোনো পদ নাই, সুতরাং তারা তো এখানে দিতে পারার কথা না। কিন্তু পাবলিক সার্ভিস কমিশনের ফর্মে 20টা পর্যন্ত অপশন আছে, আমি এটাই বোঝাতে চাচ্ছি। তাহলে আমরা প্রথমেই দেখি পছন্দক্রম 1। আসলে একটু খেয়াল করেন, আপনারা প্রার্থী হচ্ছেন প্রায় 5 লক্ষের কাছাকাছি হবেন, প্রার্থী হবেন বা কম বেশি কিছু হবেন। এই এত সব প্রার্থীর মধ্যে এক একজনের মন মানসিকতা এক এক রকম, এক একজনের এক্সপিরিয়েন্স এক এক রকম, এক একজনের কথা শুনে যে সেকেন্ডারি সোর্স থেকে সে যেগুলো জেনেছে সেগুলো এক এক রকম। সে যাদেরকে দেখে আসছে, যাদের কথা শুনে, যাদের সম্পর্কে পড়ে সে বিশেষ ক্যাডার অফিসার হতে চায়, তাদের অভিজ্ঞতা এক একজনের কাছে এক এক রকম। সুতরাং আমাদের কারো কাছে হুট করে কোনো একটা ক্যাডার সম্পর্কে আগ্রহ তৈরি হতে পারে। আমি ম্যাক্সিমাম দেখেছি যারা বিভিন্ন ক্যাডারের পোস্টগুলো পছন্দ করে, আমার অভিজ্ঞতায় আমি যেটা দেখেছি, বেশিরভাগই তার আশেপাশে, তার চৌহদ্দিতে, তার পরিচিত মণ্ডলে ওই সংশ্লিষ্ট ক্যাডারের অথবা ওই সংশ্লিষ্ট কাজের কোনো অফিসারকে দেখেই অনুপ্রাণিত হয়। মনে করেন একজন প্রশাসন ক্যাডার পছন্দ দিচ্ছে, সে যতটা না প্রশাসন ক্যাডার সম্পর্কে জানে, তার চেয়েও বেশি সে জানে হচ্ছে
তার পরিচিত কোনো বড় ভাই বোন অথবা তার এলাকার কোনো ভালো একজন সন্তান অথবা তার সে গল্প শুনেছে এরকম কারো সম্পর্কে, এইটা শুনে সে একটা ক্যাডার সম্পর্কে একটা ধারণাতে চলে যায়। বিশেষ করে প্রশাসন, পুলিশ এগুলো বাদ দিলেও বিশেষ করে আমাদের অন্যান্য ক্যাডারগুলোতে এই জিনিসটা অনেক বেশি দেখা যায়। যেমন আমাদের শ্রদ্ধেয় বাদল সৈয়দ স্যার, তিনি নিজেও একবার বলেছিলেন, তাকে ভাইবা বোর্ডে প্রশ্ন করা হয়েছিল উনি কেন বিসিএস ট্যাক্সেশন ক্যাডার প্রথম পছন্দ দিলেন। উনি আবার সেই সময়ে ভাইবার আগে আগে দীপাবলি লাল নীল সাতকাহন পড়েছিলেন সমরেশ মজুমদারের। এটা পড়ার পর উনি দীপাবলির ক্যারেক্টার দ্বারা উনি প্রভাবিত হয়ে উনি ট্যাক্সেশন ক্যাডার দিয়েছিলেন। তার মানে এক এক জনের কিন্তু অভিজ্ঞতাটা, এক্সপিরিয়েন্সটা এক এক রকমের হয়। সুতরাং আপনি কোন অভিজ্ঞতার ভিতর দিয়ে আসছেন এটা গুরুত্বপূর্ণ। সাথে আপনি যতটুকু সম্ভব ইনফরমেশন গ্যাদার করে জেনে যারা এই বিষয়ে জানেন তাদের সাথে কথা বলে আপনি ক্যাডার চয়েস অপশনটা পূরণ করতে পারেন। এখন প্রশাসন ক্যাডার আমরা একটু যদি দেখি, আমাদের 4টা আবার পছন্দক্রম। আমি আপনাদের জন্য 6টা পছন্দক্রম দিচ্ছি। এটা মার্চ ফরওয়ার্ড থেকে বলতে পারেন, আমার পার্সোনাল পক্ষ থেকে বলতে পারেন। এটা হচ্ছে আমাদের একটা সাজেশন, আমাদের একটা গাইডলাইন, আমাদের যে অভিজ্ঞতা, আমরা যতটুকু, আমি ব্যক্তিগতভাবে যতটুকু বুঝি, এর মধ্যে আমি 6টি অপশন আপনাদের জন্য তৈরি করেছি। এই 6টি অপশনের মধ্যে যে কোনোটি আপনি ফলো করতে পারেন, অথবা এর চেয়ে বেটার আপনার কাছে মনে হয়েছে কোনো জিনিস আপনি দিতে পারেন, অথবা আপনি চাইলে নিজের মতো নিতে পারেন। আমি জাস্ট একটা জেনারেল আইডিয়া দেওয়ার জন্য আপনাদেরকে এই ক্যাডারগুলোর নাম লিখেছি এবং এখানে পছন্দক্রম 1, 2, 3, 4, 5, 6 এভাবে দেওয়া হয়েছে। আপনার যেটা পছন্দ এই 6টার মধ্যে যে কোনোটা আপনি ফলো করতে পারেন, অথবা এর বাইরেও কোনো একটা ফরম্যাট আপনি পছন্দ করতে পারেন। আমি এখানে ধরেন 13টা দিয়েছি পছন্দক্রম 1-এ। আপনি 13টাই যে পূরণ করবেন তা নয়, আপনি 2টা 3টা 4টা দেন, ইটস আপ টু ইউ। আপনি শুধু একটা দেন, এটা আপনার উপর। আপনি 13টার পরে আরও দেন, সেটা আপনার উপর। তবে আমি আমার আইডিয়া থেকে, আমার অভিজ্ঞতা থেকে, আমি গত প্রায় 14 বছর ধরে এটা নিয়ে কাজ করতে গিয়ে ইয়াং জেনারেশন, আপনারা যারা বিসিএস পরীক্ষা দেন, আপনাদের সিনিয়র অগ্রজ যারা ছিল, তাদের সাথে কাজ করতে গিয়ে, তাদের পছন্দের ক্রম সাজানোর ক্ষেত্রে কথা বলতে গিয়ে, গাইড দিতে গিয়ে, পড়াতে গিয়ে, ইনস্ট্রাকশন দিতে গিয়ে, অথবা তাদের মুখ থেকে শোনা কথা বা তাদের পরীক্ষা, তারা রেজাল্ট দেওয়ার পর তাদের মার্কশিট কি বলে, এই সব কিছু, এবং অফিসার হওয়ার পরে তাদের অভিজ্ঞতা কি, এই সব বিষয়ে কথা বলতে গিয়ে আমি যেগুলো জেনেছি, আমি সেখান থেকে আপনাদেরকে পরামর্শটা দিচ্ছি। পছন্দক্রম 1, যারা প্রশাসন ক্যাডার প্রথম চয়েস দিতে চান, আমি আবারও বলছি, যারা প্রশাসন ক্যাডার প্রথম চয়েস দিতে চান তারা এই পছন্দক্রমটা বিবেচনা করতে পারেন। প্রশাসন প্রথম, এটা 2টি যুক্তি। একটা হচ্ছে বাংলাদেশের ক্যাডার সার্ভিসের সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ। শুধু স্লাইডটা দেখো, শুধু স্লাইড। হ্যাঁ, বাংলাদেশের ক্যাডার সার্ভিসের সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ হচ্ছে প্রশাসন ক্যাডার। কেন এটা বললাম? আপনার মনে হতে পারে অন্য কোনো ক্যাডার গুরুত্বপূর্ণ হতে পারে, কিন্তু সিভিল সার্ভিস বলতে যেটা বোঝায়, এটার রুট হচ্ছে কিন্তু প্রশাসন ক্যাডার। আপনি যদি বাংলাদেশ সিভিল সার্ভিসের হিস্ট্রি পড়েন, আপনি যদি ইন্ডিয়ান সিভিল সার্ভিসের, পাকিস্তান সিভিল সার্ভিসের হিস্ট্রি পড়েন, আমরা যেটা পেয়েছি মানে রুট ক্যাডারটা হচ্ছে প্রশাসন ক্যাডার। এই ক্যাডারের অফিসাররাই সরকারের অফিসার হিসেবে সাধারণভাবে পরিচিত। এই ক্যাডারের অফিসাররাই সরকারের কি পোস্টগুলোতে ভূমিকা পালন করেন। এই ক্যাডারের অফিসাররাই সিভিল সার্ভিসে বা বিউরোক্রেসিতে যে সুযোগ সুবিধাগুলো আছে তার সিংহভাগ উপভোগ করেন। সেই জন্য প্রশাসন ক্যাডারের প্রতি আমাদের অনেকের দুর্বলতা আছে। 1, 2 নম্বর কারণ হচ্ছে প্রশাসন ক্যাডারে পোস্ট বেশি, এটাও একটা বড় কারণ। সব মিলিয়ে, এবং প্রশাসন ক্যাডারে যারা অফিসার হন তাদের সামাজিক পরিচিতি মণ্ডলটা বেশি। তারা মানুষের সাথে রুট লেভেলে অনেক বেশি ইন্টারেক্ট করার সুযোগ পান। তারা সমাজের যারা নিয়ন্ত্রক শক্তি, পলিটিক্স বা পলিটিশিয়ান, তাদের সাথেও তাদের নিত্য বসবাস, নিত্য ভাব বিনিময়ের, ভাবনা চিন্তার বিনিময়ের সুযোগ তাদের থাকে। তো যার ফলে ওরা ফোকাসড ক্যাডার। সেই জন্য প্রশাসন ক্যাডারের প্রতি আমাদের তরুণ সম্প্রদায়ের বিপুল কৌতূহল আছে, আগ্রহ আছে। তো আপনারা যারা প্রশাসন ক্যাডার পছন্দ করতে চান, পছন্দক্রমের মধ্যে 1 নম্বরে যারা প্রশাসন রাখতে চান তারা প্রশাসন 1-এ রাখতে পারেন 300 পোস্ট, পুলিশ 2-এ রাখতে পারেন 100 পোস্ট, নিরীক্ষা ও হিসাব। প্রশাসন ক্যাডার আপনি এই যে বললাম, বাংলাদেশের সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ পোস্ট হিসেবে আমরা যেগুলো দেখি আমলাতন্ত্রে, মন্ত্রী পরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব,
সচিব, সিনিয়র সচিব, এডিশনাল সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি বা ডেপুটি সেক্রেটারি যাদেরকেই বলি না কেন, এদের টোটাল উপসচিব থেকে সচিব পর্যন্ত যত অফিসার আছেন বাংলাদেশে, তার মধ্যে 75% অফিসার হচ্ছেন প্রশাসন ক্যাডার থেকে আসেন। অন্য 25টি ক্যাডার, বাংলাদেশ সিভিল সার্ভিসে যে 26টি ক্যাডার আছে, 25টি ক্যাডার থেকে আসেন 25%। আর এককভাবে প্রশাসন ক্যাডার থেকে এই উপসচিব থেকে সেক্রেটারি পর্যন্ত এই গুরুত্বপূর্ণ পোস্টগুলোতে প্রশাসন ক্যাডার থেকে আসে প্রায় 75%। সুতরাং এই পোস্টটার প্রতি আমাদের মনোযোগ থাকতেই পারে, এটা খুবই স্বাভাবিক। 2 নম্বর একটা বিষয় হচ্ছে যে আমরা সাধারণত আমরা যখন বড় হচ্ছিলাম, যে এসএসসি ইন্টারমিডিয়েট যখন পরীক্ষা দিচ্ছিলাম, যে ম্যাজিস্ট্রেটের ভয়ে আমরা খুব কুপকার থাকতাম, খুব ভীত থাকতাম, সন্ত্রস্ত থাকতাম। আমরা নয়, আমাদের সম্মানিত শিক্ষকরাও স্কুলের বিদায় অনুষ্ঠানে আমাদেরকে বারবার ম্যাজিস্ট্রেটের ক্ষমতা সম্পর্কে, দম্ভ সম্পর্কে, তার অহংকার সম্পর্কে আমাদেরকে বলতেই তো এই পদগুলোর প্রতি এক ধরনের ভয়, সমীহ বা পরিচিতি বা শ্রদ্ধা আমাদের তৈরি হয়ে যায়। তো সুতরাং প্রশাসন ক্যাডার এই জন্য গুরুত্বপূর্ণ। প্রশাসন ক্যাডারে গেলে আপনার পদোন্নতি, একটা পর্যায়ে যাওয়ার পরে আপনার পদোন্নতির সুযোগ অনেক বেশি, এবং বাংলাদেশের সব সেক্টরে ডেপুটেশনে কাজ করার সুযোগ আছে কেবলমাত্র প্রশাসন ক্যাডারের অফিসারদের। এবং গত 8-10 বছরে আমি প্রচুর প্রশাসন ক্যাডারের অফিসারকে দেখেছি যারা সরকারি ফান্ড নিয়ে বা বিভিন্ন ধরনের স্কলারশিপ নিয়ে ওরা বাইরে বিভিন্ন নামকরা ইউনিভার্সিটিতে পড়ালেখাগুলোর সুযোগ পেয়েছেন। এখানে তো শুধু পড়ালেখা না, ওই সমাজ, ওই সংস্কৃতি উপভোগ করারও তো একটা সুযোগ পেয়েছেন। এগুলো আপনি দেখতে পারেন। বাংলাদেশের মাঠ প্রশাসনের যে গুরুত্বপূর্ণ পোস্টগুলো, উপজেলা নির্বাহী অফিসার, ডেপুটি সেক্রেটারি বা ডেপুটি কমিশনার, অথবা আমরা যে ডিভিশনাল কমিশনার, এই পদগুলো কিন্তু প্রশাসন ক্যাডারের অফিসাররাই এনজয় করেন। সুতরাং এটা আপনারা ভাবতে পারেন। পুলিশ ক্যাডার, বাংলাদেশের বর্তমানে যতগুলো সার্ভিস আছে সম্ভবত সবচেয়ে চ্যালেঞ্জিং ক্যাডার হিসেবে বর্তমানে পরিচিত হচ্ছে পুলিশ ক্যাডার। কারণ তাদের হাতে আর্মস থাকে এবং তারা হচ্ছে সুশৃঙ্খল বাহিনী, তাদের পোশাক থাকে। বাংলাদেশের সমাজে, আমাদের পুরো উপমহাদেশেই যে পেশাগুলোতে পোশাক আছে, সেই পেশাগুলোর একটা আলাদা কদর আছে, তাদের একটা আইডেন্টিটিটা অন্যরকম করে হয়। সুতরাং পুলিশ ক্যাডার এবং পুলিশ ক্যাডারও যারা জয়েন করেন তাদেরও বিভিন্ন জাতিসংঘের মিশন টিশন এগুলোতে কাজ করার সুযোগ আছে, ওদের রেশনিংয়ের সুযোগ আছে। ওরা খুব দ্রুত বিসিএস ক্যাডার অফিসার, পুলিশ অফিসার হলেই তারা সাথে সাথে স্কট পান, তারা গাড়ি সুবিধা পান, কোয়ার্টার সুবিধা পান। এই সমস্ত কারণে, এবং স্মার্ট একটা কেরিয়ার এবং ফিজিক্যালি ভালো থাকার, মানে স্বাস্থ্য তো আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা সম্পদ। সে স্বাস্থ্য সুরক্ষা, যেহেতু তাকে অনেক ধরনের ফিজিক্যাল ট্রেনিংয়ের ভেতর দিয়ে তাকে আসতে হয় এবং সার্ভিস লাইফ অতিবাহিত করতে হয়, সুতরাং ফিজিক্যালিও ফিট থাকার একটা সুযোগ, স্বাভাবিক সুযোগ আছে হচ্ছে পুলিশ ক্যাডারে। এবং এটা বাংলাদেশে, শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, আমাদের যে সোশ্যাল সিস্টেম বা ইন্টারন্যাশনাল সিস্টেম, এখানে কনফ্লিক্ট হয়, এখানে বিভিন্ন ধরনের রেইস আছে, বিভিন্ন রায়ট আছে এবং বিভিন্ন কনফ্লিক্ট হয় পৃথিবীর দেশে দেশে। আমাদের যে অভিজ্ঞতা, অপরাধের মাত্রা যে হারে বেড়ে যাচ্ছে, সব কিছু মিলিয়ে পুলিশ ক্যাডারের ভূমিকা ইতিহাসে সবসময় গুরুত্বপূর্ণ ছিল, এখন সম্ভবত আরও অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেছে। সুতরাং পুলিশ ক্যাডার, আপনাদের যাদের ফিজিক্যাল হাইট ভালো, পুরুষ হলে 5 ফিট 4 ইঞ্চি মিনিমাম উচ্চতা থাকতে হয়, আর নারীদের ক্ষেত্রে মিনিমাম 5 ফিট হতে হয়। সেই হাইট যদি আপনার থাকে, সাহস, মনোবল এবং চ্যালেঞ্জিং পেশার প্রতি আপনার যদি দুর্বলতা থাকে, আপনি পুলিশ ক্যাডারটা চয়েস করতে পারেন। এরপর আছে হচ্ছে আমাদের লিস্টে আমরা দেখতে পাই নিরীক্ষা ও হিসাব, 35টা পোস্ট আছে। নিরীক্ষা ও হিসাবে খুবই গুরুত্বপূর্ণ একটা পোস্ট। বাংলাদেশের এটা বিভাগীয় পর্যায়ে, আপনার প্রথম শুরু থেকে বিভাগীয় পর্যায়ে আপনি কাজ করার সুযোগ পাচ্ছেন। এবং নিরীক্ষা ও হিসাব, এই অফিসারদেরকে দেখবেন সব অফিস, সব যারা সৎ মানুষ, অসৎ মানুষ, দুর্নীতিবাজ মানুষ, অফিসার যেটাই বলি না কেন, তারা সবাই কিন্তু এই পদগুলোকে নিরীক্ষক হিসাবে যারা দায়িত্ব পালন করেন তাদেরকে একটা সমীহ করে চলে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং এই পদে যারা থাকেন তারা দেশে বিদেশে একটা পর্যায়ে গিয়ে পড়ালেখা, এবং বিদেশে যে আমাদের এমবাসিগুলো আছে, এমবাসিগুলোতেও কাজের সুযোগ হয়, রেগুলার বিভিন্ন এমবাসিতে যাওয়ার একটা সুযোগ হয়। এরপর একটা পর্যায়ে গিয়ে খুব বেশি দেরি লাগে না, ওদের 10-12 বছর চাকরি করলে গাড়ি বা অন্যান্য আনুষঙ্গিক সুযোগ সুবিধা ওরা পায়, এবং একটা জেন্টলম্যান হিসাবে কেরিয়ার লাইফ লিড করার একটা সুযোগ তাদের আছে। সুতরাং নিরীক্ষক হিসাবটা খুব গুরুত্বপূর্ণ একটি ক্যাডার, আপনারা সেটা চিন্তা করতে পারেন। কাস্টমস অ্যান্ড এক্সাইজ বা শুল্ক ও অবকারী, 14টি ক্যাডার পদ।
গত 2 বছর আমরা দেখলাম শুল্ক আবগারিতে কিছু আপনার ভ্যাকেন্সি তৈরি হয়েছে, সেখানে আপনার সার্কুলার হয়। সম্ভবত 30তম বিসিএস এর পরে প্রায় 8-10 বছর কাস্টমস অ্যান্ড এক্সাইজ ক্যাডারে নিয়োগ বন্ধ ছিল। কারণ আমরা অনেকেই জানি 30তম বিসিএস এ এই ক্যাডারে অনেক বেশি অফিসার, 67 জন কি কতজন, আমার এক্স্যাক্টলি ফিগারটা মনে নেই, অনেক বেশি অফিসার নিয়োগ করে ফেলার কারণে পরবর্তী ধারাবাহিকভাবে প্রায় 6-7টা বিসিএস এ এই ক্যাডারে কোনো অফিসার নিয়োগ করা হয়নি। তো এই ক্যাডার অফিসারদেরও ওরা খুব শুরুতে ওদের সুবিধা হয়, ওরা বাংলাদেশের বিভিন্ন যে গেটওয়ে যেগুলো আছে, বিশেষ করে স্থলবন্দর, বিভিন্ন এয়ারপোর্ট, এই যে বন্দরগুলো যেগুলো আছে সেগুলোতে ওরা বেশ অফিসার হিসেবে ভালো দায়িত্ব পালন করতে পারেন। তারপর তাদের বিচারিক ক্ষমতা আছে কিছু কিছু ক্ষেত্রে, শুরুতেই তারা গাড়ি ইত্যাদি সুযোগ সুবিধা এগুলো পেয়ে থাকেন। তো সবকিছু মিলিয়ে কাস্টমস ক্যাডারও বাংলাদেশের একটা আকর্ষণীয় ক্যাডারগুলোর মধ্যে একটি গুরুত্বপূর্ণ ক্যাডার। নেক্সট হচ্ছে আমাদের আরেকটি ক্যাডারের নাম হচ্ছে বিসিএস ট্যাক্সেশন। আমি একটা জিনিস মনে করি কি, যারাই আহরণের সাথে সম্পৃক্ত, যারাই ইনকাম মানে হচ্ছে আহরণ, রাজস্ব আহরণের সাথে সম্পৃক্ত, এই ক্যাডারগুলোর একটা ভিন্ন ধরনের বৈশিষ্ট্য আছে। সেটা হচ্ছে তারা সরকারি কোষাগারের জন্য, মানে কোষাগার মজবুত করার জন্য, এটাকে স্ট্রং করার জন্য, এটাকে রিচ করার জন্য কাজ করতে পারে। আর যারা এই ধরনের কাজের সাথে সম্পৃক্ত থাকতে পারে, আমার মনে হয় তারাও প্রতিনিয়ত একটা উত্তেজনার মধ্যে থাকে, তারাও সবসময় একটা ফোকাস, তাদের সাথে তাদের যারা স্টেক হোল্ডার্স তাদের সাথে সম্পৃক্ত থাকার এবং সবসময় অ্যাক্টিভ থাকার একটা সুযোগ তাদের হয়। আমার মনে হয় কর ক্যাডারটা একটা গুরুত্বপূর্ণ আকর্ষণীয় ক্যাডার, আপনারা চিন্তা করতে পারেন। নেক্সট আছে হচ্ছে সমবায় ক্যাডার। সমবায় ক্যাডার এটা জেলা পর্যায়ে এদের পোস্টিং হয় শুরুতে, এবং সমবায় ক্যাডার এরা বিভিন্ন সমবায় রেজিস্ট্রেশনের সাথে সম্পৃক্ত থাকে। সমবায় স্থানীয় মানুষকে আমরা সমবায়ে উদ্বুদ্ধ করার, সংগঠিত থাকার এবং বিভিন্ন ধরনের পল্লী কল্যাণমূলক জনকাজে ওরা সম্পৃক্ত থাকার একটা সুযোগ হয় সমবায় ক্যাডার। এটা তো 19টা পোস্ট আছে, আপনারা এই পোস্টটা নিয়ে চিন্তা করতে পারেন যারা আগ্রহী। রেলওয়ে ক্যাডার আছে 3টি, ডাক ক্যাডার 3টি, আমাদের অন্যান্য সবগুলো ক্যাডারই খুব কম পোস্টের সংখ্যা। আপনি দেখবেন ফ্যামিলি প্ল্যানিংয়ে অনলি 5টা, ইনফরমেশন আবার যারা অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর বা ইনফরমেশন অফিসার যারা হবেন তাদের 22টা পদ দেখা যায়। তো এই সবগুলোতে কিছু ক্যাডারে ধরেন সমবায় বলি, ডাক বলি বা ইনফরমেশন বলি, ফ্যামিলি প্ল্যানিং বলি, এই ক্যাডারগুলোর একটা অসুবিধার দিক হলো এই সার্ভিসগুলোতে আপনার গ্রেড 1, 2, 3-তে যাওয়ার সুযোগটা সাধারণত মানে হয় না বললেই চলে। এরা সর্বোচ্চ ডিরেক্টর জেনারেল বা সমবায় ক্যাডার হলে রেজিস্ট্রার এই পর্যন্ত ওরা হতে পারে, শুধু এটা একটা লিমিটেশনস। তো এটা আপনি চিন্তা করতে পারেন। আর সাধারণ শিক্ষা ক্যাডার সম্পর্কে আর একটু পরে, সাধারণ শিক্ষা ক্যাডার একটু খেয়াল করুন। যারা আমরা বিভিন্ন সাবজেক্টে গ্র্যাজুয়েশন লেভেলে পাশ করেছি, যারা কলেজে শিক্ষক হতে চাই, সাধারণ শিক্ষা ক্যাডার খুবই চমৎকার একটা ক্যাডার। এই অর্থে চমৎকার ক্যাডার বললাম, জীবনকে উপভোগ করার জন্য অনেকে তো অনেকভাবে, অনেক মাধ্যমে, অনেক উত্তেজক, অনেক মোটিভেটিং ফ্যাক্টর থাকে অনেকের জন্য। তবে জীবনকে উপভোগ করার জন্য এবং নিজেদের যে ফ্যামিলি পরিজন নিয়ে থাকার জন্য এবং নিজের এলাকাকে আলোকায়ন, এনলাইটেন করার জন্য বিসিএস এডুকেশন ক্যাডারটা, জেনারেল এডুকেশন ক্যাডারটা আমার বিবেচনায় খুব চমৎকার একটা ক্যাডার। আপনি কলেজে প্রভাষক হন, সহকারী অধ্যাপক হন, সহযোগী বা অধ্যাপক, এরা সর্বোচ্চ প্রিন্সিপাল পর্যন্ত হতে পারে। প্রিন্সিপাল হওয়ার পর আবারও কিছু গুরুত্বপূর্ণ পোস্ট আছে যেগুলোতে চাইলে সরকার তাদেরকে পদায়ন করতে পারে। বিভিন্ন বোর্ডের সদস্য তাদের হওয়ার সুযোগ আছে, যারা প্রফেসর হয়ে সিনিয়র প্রফেসর হন তাদের মধ্যে। তো শিক্ষা ক্যাডারের একটা সুযোগ হচ্ছে ওরা প্রতিনিয়ত নিজেকে এনার্জাইজ করতে পারে। প্রতি বছর ওরা নতুন নতুন শিক্ষার্থীদের পায়, যাদের বয়স 18, 19, 20, ওদেরকে আবার তারা একই জিনিস রিপিটেডলি তারা পড়ান। যারা নিবেদিত তারা নতুন নতুন পড়ালেখা করে পড়ানোর সুযোগ, নিজের এলাকায় পোস্টিং। ডাক্তারদের এই সুবিধাটা আছে বিসিএস হেলথে, আবার বিসিএস জেনারেল এডুকেশন তাদের এই সুযোগটা আছে নিজের এলাকায়, নিজের লোকালে, নিজের পরিচিত মণ্ডলে চাকরি করা, তাদেরকে সেবাটা দেওয়ার। সুতরাং আমার মনে হয় আপনারা যারা এডুকেশনকে পছন্দ করেন তারা এডুকেশন ক্যাডার দিতে পারেন। শুনেন, ক্যাডার সিলেকশনের ক্ষেত্রে কে কি মনে করে, কে কি বলছে, এটাকে কখনো গুরুত্ব দেওয়ার দরকার নাই। ক্যাডার সিলেকশনে আমার যেটা মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আসলে আপনি নিজে কি চান, আপনার লাইফটা আপনি নিজে কিভাবে এনজয় করতে চান, আপনি কিভাবে লিড করতে চান। আপনি একটা প্রজেকশন করুন, আপনার বর্তমান এই অবস্থা, আপনার বর্তমান বয়স 23, 24, 25 বা 28, 29, আফটার 5 ইয়ার্স আপনি নিজেকে কোন অবস্থায় দেখতে চাচ্ছেন, আফটার 10 ইয়ার্স একটা আপনি প্রজেকশন করুন, আপনি একটা রোড ম্যাপ করুন, মানে কোন জায়গায় পৌঁছাতে চাচ্ছেন।
এটার সাথে যদি আপনার মনে হয় এডুকেশন ক্যাডার বেশি ফিট, আপনি তাহলে এডুকেশন ক্যাডারের জন্য দেন। কে কি বলছে, কে কোন ক্যাডার হয়ে কি করে ফেলবে, এই সমস্ত বিষয়ে আসলে আপনার নজর দেওয়া দরকার নেই। আপনার লাইফটা আপনার পছন্দ আপনার। একজন খুব চমৎকার একটা কথা বলেছেন, সেটা হচ্ছে ইফতার করার সময় কেউ শরবত দিয়ে শুরু করে, কেউ ছোলা মুড়ি দিয়ে শুরু করে, কেউ চিড়া ভেজানো দিয়ে শুরু করে। সবগুলো ইফতারের আইটেম, কার কোনটা দিয়ে পছন্দ, কার কোনটাতে ভালো লাগে, এটা একান্তই তার। সুতরাং আরেকজন কি বলে দিল, আরেকজন কোন ক্যাডারে কি অস্বাভাবিক একটা গল্প করে বসলো, সেটা শুনে আপনার অনুপ্রাণিত না হয়ে বরঞ্চ আপনি আপনার মনকে প্রশ্ন করুন, আপনি কোন দিকে যেতে চাচ্ছেন, কোন ক্যাডারে লাইফ লিড করা আপনার জন্য অনেক বেশি সুন্দর, মসৃণ এবং ভালো হবে বলে আপনি মনে করুন, প্লিজ মনে করেন। আমরা পরবর্তী দ্বিতীয় পছন্দক্রমটা একটু দেখে নিই। দ্বিতীয় পছন্দক্রম, হ্যাঁ, আমরা প্রথমবার যেটা বলেছিলাম, যারা প্রশাসন ক্যাডার প্রথম চয়েস রাখতে চায় তারা প্রশাসন রেখে, পুলিশ 2 রেখে, নিরীক্ষা হিসাব ইত্যাদি ইত্যাদি করে আমরা 12-13টা, যারা ম্যাক্সিমাম যারা করতে পারেন, যোগ্যতা আছে, 2টা জিনিস দেখবেন। একটা হচ্ছে আপনার পছন্দ, আর একটা হচ্ছে আপনার পোস্ট, ভ্যাকেন্সি পোস্ট। কারণ ভ্যাকেন্সি পোস্ট থাকলেই তো আপনার একটা সেখানে একটু সুযোগ থাকে, আপনার স্পেস থাকে। যদি পোস্টই না থাকে, আপনার স্পেস থাকবে না। এখানে কোনো ক্যাডারই আসলে নেগলিজেবল না। আপনার একটা ক্যাডার সার্ভিসে চাকরি করবেন, এটা অনেক গুরুত্বপূর্ণ। এখন তো মনে হচ্ছে শৈল ধরি না বোয়াল ধরি, অনেক ধরনের চিন্তা এখন আপনার মধ্যে কাজ করতে পারে। কিন্তু আলটিমেটলি আপনি ধরেন পররাষ্ট্র প্রথম চয়েস দিলেন, প্রশাসন প্রথম চয়েস দিলেন, কিন্তু যখন রেজাল্ট হলো আপনি কোনো কিছুতেই নাই, তখন আপনি এডুকেশন দিলে মনে হয় ভালো হতো, ফ্যামিলি দিলে, প্ল্যানিং দিলে মনে হয় ভালো হতো। এই চিন্তাটা না করে আপনি এখন থেকে একটু, আমরা কেন সমবায়কে 1 নাম্বারে দিই না, কেন ডাককে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বারে দিইনি, এটার মূল কারণ একটা তো হচ্ছে আকর্ষণের জায়গায় একটা বললাম, কিন্তু এটারও সম্ভবত মূল কারণ হচ্ছে ডাক, পোস্ট খুব কম। আজকে ডাকেও যদি পোস্ট হইতো 300, তাহলে দেখতেন আপনারা অনেকেই ডাক এটা চাকরি পাওয়ার জন্য এটা প্রথম চয়েস হিসেবে দিয়ে ফেলতেন। এগুলো একটু খেয়াল করবেন প্লিজ। তাহলে প্রথম পছন্দক্রমে আমি আপনাদেরকে বলেছিলাম, যারা প্রশাসন ক্যাডার প্রথম চয়েস দিতে চান তাদের ক্রমটা আমি দিয়েছি। দ্বিতীয়টা কোনো পরিবর্তন নাই। যারা পুলিশ ক্যাডারকে বেশি পছন্দ করেন তারা জাস্ট পুলিশটাকে প্লেসড করেন 1-এ, প্রশাসনটাকে আপনি 2-এ নিয়ে যান। পুলিশ ক্যাডার 1-এ, প্রশাসন ক্যাডার 2-তে, আপনার ক্রমতে 2-তে থাকবে। আর যাদের প্রশাসন ক্রমতে 1, তারা পুলিশ ক্যাডার ক্রমতে 2nd থাকবে। এই হচ্ছে বিষয়। পছন্দক্রম 3, নেক্সট। পছন্দক্রম 3-এ গিয়ে আপনি দেখেন, প্রথমে হচ্ছে যে পররাষ্ট্র ক্যাডার। এই পররাষ্ট্র ক্যাডারে আমরা এর আগে খেয়াল করেন, পছন্দক্রম 1 এবং পছন্দক্রম 2, এই 2টাতে কিন্তু পররাষ্ট্র ক্যাডার আমি রাখিনি। এটা হচ্ছে, আমি আবারও বলছি, আপনারা যারা জানেন, যারা বুঝেন, তাদের কাছ থেকে আপনি পরামর্শ নেন, নিজে স্টাডি করেন, পড়ালেখা করেন, এই সার্ভিসে যারা কাজ করে পরিচিত থাকলে প্রয়োজনে তাদের সাথেও কথা বলেন। একান্তই আপনার কোনটা আপনি দেবেন। এখন আমি এটা কেন দিইনি, পছন্দক্রম 1 এবং পছন্দক্রম 2, এটাতে আমি পররাষ্ট্র ক্যাডার দিইনি, কারণ প্রশাসন ক্যাডার যাদের প্রথম পছন্দ, বা পুলিশ, বা যাদের 2nd পছন্দ বা 3rd পছন্দ, ওরা গিয়ে 4-5 নাম্বারে গিয়ে এই ক্যাডারটা দিবেন, আপনার এই পররাষ্ট্র ক্যাডারটা দেবেন। এটা আপনি একটু বাস্তববাদী হন, এটা হওয়া সম্ভব কিনা। আমরা যদি একটু চিন্তা করে দেখি, বিসিএস পররাষ্ট্র ক্যাডারে আমি যদি আমার পছন্দটা রাখি, আমার কেমন পার্সেন্টেজ মার্কস পেতে পারে। এটা পাবলিক সার্ভিস কমিশনের কোনো আইডিয়া নয়, তাদের সাথে কোনো কথা বলা আইডিয়া নয়। এটা হচ্ছে গত 12-14 বছর আমরা যে স্টুডেন্টদেরকে নিয়ে কাজ করি, আমাদের ছোট ভাই বোনদেরকে নিয়ে কাজ করেছি, তাদের যে রেজাল্ট, তাদের কথামালা, তাদের এক্সপেরিয়েন্স বা তাদের মার্কশিট দেখে আমার যেটা মনে হয়েছে, বিসিএস পররাষ্ট্র ক্যাডার পেতে হলে তাকে 65% অ্যাবাভ মার্কস ক্যারি করতে হবে। এটা আরও বেশি হতে পারে, 70% হতে পারে। 68 to 70% মার্কস পেলে হয়তো একটা পসিবিলিটি আপনার থাকতে পারে। তাহলে প্রশাসন ক্যাডারে হয়তো আপনার 65% মার্কস হলে আপনার জন্য একটা সুযোগ তৈরি হতে পারে। এখানে একটা জিনিস মনে রাখবেন, এটা নাম্বারটা আরও দিয়ে কমও অস্বাভাবিক না, আর বাড়াও অস্বাভাবিক না। 40তমের আগ পর্যন্ত 38তম বিসিএস, যেটা এখনো জয়েন করে নাই যারা, 38তম বিসিএস পর্যন্ত আমাদের এখানে 55% কোটা প্রভিশন ছিল, কোটা ব্যবস্থা ছিল বিসিএস পরীক্ষায় নিয়োগের ক্ষেত্রে। 40তম বিসিএস থেকে এটা হচ্ছে সম্পূর্ণ কোটা ফ্রি একটা সময়, একটু খেয়াল করুন। তাহলে যখন কোটা ফ্রি হবে তখন রেজাল্টটা কীরকম ইম্প্যাক্ট করে এটা আমাদেরকে দেখতে হবে।
এই যে রিটেনের রেজাল্ট হবে, পাবলিক সার্ভিস কমিশন সূত্রকে উদ্ধৃত করে আমাদের গণমাধ্যমগুলো বলেছে জানুয়ারিতে 40তম বিসিএস এর রিটার্ন হতে পারে। তাহলে এরপরে ভাইবা হবে, ভাইবার পর যখন রেজাল্ট হবে তখন আমরা বুঝতে পারবো আসলে কোটা থাকা এবং না থাকার ফলে রেজাল্টে কি পরিমাণ পরিবর্তন হচ্ছে বা এটা সিগনিফিক্যান্ট কোনো অর্থ বহন করে কিনা সেটা আমরা আরো পরে জানবো। তবে যেহেতু কোটা নাই, যেহেতু সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড যেটা বলে, সকলের জন্য সমতল ক্ষেত্র, সুতরাং আপনার এখানে মার্কসের প্রয়োজন আরো বেশি হতে পারে। তাহলে আমরা যদি ধরি পররাষ্ট্র কেরার জন্য কথার কথা, এটা মানে পাবলিক সার্ভিস কোনো সূত্র না, এটা একটা আইডিয়া, এটা একটা অনুমান, ধারণা। যদি এটা হয় 70% মার্কস দরকার হবে পররাষ্ট্র ক্যাডারের, প্রশাসন ক্যাডার বা পুলিশ ক্যাডার হতে পারে 65%, 66%, 64% মার্কস হতে পারে। এখন একটু খেয়াল করেন তো, যদি প্রশাসন আমি প্রথমে দিই, আমি যদি পররাষ্ট্র সেকেন্ড বা থার্ড চয়েস দিই এবং আমার যদি নাম্বার হয় 65, আমি পেলে তো প্রশাসন ক্যাডার পাবো, মানে ইউজুয়ালি যেটা হওয়ার কথা, আমি তো পররাষ্ট্র পাওয়ার কথা না। সুতরাং আমাদের যাদের পররাষ্ট্র ক্যাডার পাওয়ার প্রতি তীব্র আকাঙ্ক্ষা রয়েছে, ডিজায়ার রয়েছে, তারা আমরা পররাষ্ট্র প্রথম চয়েস দিয়ে আমাদের পছন্দক্রম 3 যেটা, যেখানে পররাষ্ট্র প্রথম দেওয়া হয়েছে সেটাতে আমরা রাখি। কারো ধারণা, কেউ বলে থাকেন বিসিএস পররাষ্ট্র ক্যাডার হলে তাকে অনেক বেশি ফ্লুয়েন্ট হতে হবে, তার রাইটিং ক্যাপাসিটি অনেক ভালো হতে হবে ইংলিশে। আমার এটা ব্যক্তিগতভাবে মনে হয়নি। কেননা আপনি শুনেন, আপনি এখনো একজন ক্যান্ডিডেট, প্রিলিমিনারি পরীক্ষা দিবেন, রিটেন দেবেন, ভাইবা দেবেন। ভাইবা পর্যন্ত দেওয়া মানে হচ্ছে আমাদের প্রিভিয়াস অভিজ্ঞতা বলে এটা এখন 1 বছর 1.5 বছরের একটা মামলা, 1.5 বছরের একটা বিষয়। আপনার যদি পররাষ্ট্র ক্যাডারে যাওয়ার যদি তীব্র ইচ্ছা থাকে, বিভিন্ন কারণে আপনি অনুপ্রাণিত হতে পারেন পররাষ্ট্র ক্যাডারের জন্য, সেক্ষেত্রে আপনি এখনো 1 বছর সময় আপনার আছে, 1.5 বছর সময় আপনি ডেভেলপ করার জন্য। হোয়ার দেয়ার ইজ উইল দেয়ার ইজ ওয়ে যদি হয়, ইচ্ছা থাকলে উপায় হয় যদি হয়, তাহলে আপনি যদি পররাষ্ট্র ক্যাডারে যেতে চান, আপনি নিজেকে ডেভেলপ করে নেন সময়ের সাথে। কিন্তু আজকে একেবারে অ্যাপ্লিকেশন করার সময় আপনি ফ্লুয়েন্ট নন বলে, আপনি যথেষ্ট স্কিল নয় বলে পররাষ্ট্র ক্যাডার আপনার জন্য নয়, বিষয়টা কিন্তু এরকম নয় বলেই আমার কাছে মনে হয়েছে। সুতরাং আপনি যখন অ্যাপ্লিক্যান্ট, আপনি ভাইবা ফেস করতে এখনো মক্কা মেলা দূর, হ্যাঁ অনেক দূর। সুতরাং আপনি যদি সিরিয়াস ক্যান্ডিডেট হন, সিনসিয়ার ক্যান্ডিডেট হন, আপনি ট্রাই করতে থাকেন, আপনি ডেভেলপমেন্টের জন্য আপনি চেষ্টা করতে থাকেন। পররাষ্ট্র যাদের প্রথম পছন্দ, আমি তাদেরকে বলবো পছন্দক্রম 3টা আপনি সিলেক্ট করবেন। তাহলে পছন্দক্রম 3 দিলে আমাদের কি হচ্ছে, আমরা পছন্দক্রমটা স্লাইডটা একটু দেখি। স্লাইড পছন্দক্রম 3, পররাষ্ট্র প্রথম, প্রশাসন সেকেন্ড, পুলিশ থার্ড, আরগুলো একই রকম, আরগুলো তো আমি কোনো চেঞ্জ করিনি, আগের মতোই আছে। তাহলে আমি বললাম পছন্দক্রম প্রথম হচ্ছে প্রশাসন ক্যাডার প্রথম, এরপর সবগুলো দিয়ে এডুকেশন ক্যাডার আপনি লাস্টে রাখতে পারেন, এটা হচ্ছে টেকনিক্যাল বা প্রফেশনাল ক্যাডার। অপশন 2 আমি বলেছি পুলিশ ক্যাডার প্রথম, প্রশাসন দ্বিতীয়, এরপরে সবগুলো দিয়ে, এবং আমার এই সারণীর ক্ষেত্রে, এই ক্রম করার ক্ষেত্রে বেশি পোস্টটাকে আমি বেশি গুরুত্ব দিয়েছি। এবং আকর্ষণীয় ক্যাডার বলতে আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় যেগুলো হয়েছে সেগুলোকে আমি অ্যাডভান্স মানে আগে রেখেছি। এটা যে কোনোটি যে পক্ষপাতিত্ব বা বিষয়টা এরকম নয়। আপনি চাইলে এটা কোন একটাকে আপনি মনে করেন যে 2টা আপ করবেন, কোনটাতে আপনি 2টাকে আর পজিশন ডাউন করবেন, ইটস আপ টু, এটা আপনি করতেই পারেন। পছন্দক্রম 3 আমরা করেছি, পররাষ্ট্র ক্যাডার প্রথম করেছি, এবং এই ক্ষেত্রে দেখেন আমার আগের চয়েস লিস্টগুলোতে যেটা ছিল এখানে একটা বেড়ে গেছে। বেড়ে যাওয়ার কারণ হচ্ছে পররাষ্ট্র ক্যাডার এখানে এসেছে। পছন্দক্রম 4, পছন্দক্রম 4টা যদি আমরা দেখি একটু ডিফারেন্ট, একটু খেয়াল করেন। প্রথম এবং দ্বিতীয় পছন্দক্রম যেটা বন্ধুরা, সেটা হচ্ছে মোটামুটি একই রকমের। যার প্রশাসন বেশি পছন্দ সে প্রশাসন 1-এ দিয়ে, 2-এ পুলিশ, আরগুলো দিয়ে যাবেন অ্যাকর্ডিং টু পোস্ট। আর যার পুলিশ পছন্দ সে দ্বিতীয় পছন্দক্রমে প্রথমে পুলিশ দিয়ে, দেন অ্যাডমিনিস্ট্রেশন, দেন আপনি দিয়ে গেলেন। পছন্দক্রমে 3-এ এসে আমরা একটা ব্যতিক্রম করেছি, বিসিএস পররাষ্ট্র ক্যাডার, যেটা আমরা পছন্দক্রম 1 এবং 2-এ রাখিনি, সেটা এসে আমার পছন্দক্রম 3-এ প্রথম চয়েস হয়ে গেছে। এখানে একটু পরিবর্তনটা একটু খেয়াল করেন। শুধুমাত্র যারা পররাষ্ট্র ক্যাডারের প্রথম পছন্দ তাদের জন্য 3 নাম্বারটা প্রথম পছন্দ দিবেন, বা পররাষ্ট্রকে রাখতে চাচ্ছেন, পাওয়ার জন্য দৃঢ় মনোবল নিয়ে পরিশ্রম করতে রাজি, তারা 3 অপশনটা। 4 নাম্বার অপশনটা কেন ডিফারেন্ট একটু খেয়াল করেন। এই ধরনের ক্যাডার চয়েস নিয়ে আপনি চিন্তা করতে পারেন, চয়েস লিস্ট নিয়ে আপনি চিন্তা করতে পারেন।
নাম্বার 1 হচ্ছে নিরীক্ষা ও হিসাব 35, নাম্বার 2 হচ্ছে শুল্ক অবকারী যেটাকে আমরা কাস্টমস অ্যান্ড এক্সাইজ বলছি, নাম্বার 3 হচ্ছে কর, 4 প্রশাসন, 5 পুলিশ। একটু খেয়াল করেন, পছন্দক্রম 1 ছিল প্রশাসন 1, সেটা আমার এখন হয়ে গেছে 4 পছন্দে, নাম্বার পছন্দে। আমার পছন্দক্রম দ্বিতীয়তে যেটা প্রথম ছিল পুলিশ, সেটা এখন চলে আসছে 5 নাম্বার পছন্দে। আবার নিচের গুলো ঠিক আছে। প্রথমটা খেলে এটা করার কারণ কি একটু খেয়াল করেন, জেনারেল ক্যাডারগুলো যে কোনো সাবজেক্ট, আপনার সাবজেক্ট হোক পালি, হোক সংস্কৃত, হোক উর্দু, হোয়াট এভার আপনার সাবজেক্ট যেটাই হোক, আপনি চাইলে আপনি আপনার পছন্দক্রমকে করতে পারবেন। জেনারেল ক্যাডারের সবগুলো পদ আপনি যেতে পারবেন, সবগুলো পদে আপনার যাওয়ার জন্য সুযোগ আছে। কিন্তু আপনি যদি চান যে আপনার ব্যাকগ্রাউন্ড সাবজেক্টের সাথে রিলেট করে আপনি কোনো ক্যাডার, মানে ধরেন আপনি অ্যাকাউন্টিং পড়াচ্ছেন, কথার কথা আপনি প্রশাসন ক্যাডার থেকে আপনার মনে হচ্ছে যে আপনি অডিট ক্যাডার যদি হতো, কাস্টমস অ্যান্ড এক্সাইজ ক্যাডার যদি হতো, ট্যাক্সেশন ক্যাডার যদি হতো, তাহলে আপনি বেশি উপভোগ করতে পারতেন। ইফ ইউ থিঙ্ক সো, আপনি যদি এভাবে ভাবেন, তাহলে আপনার জন্য আমার পরামর্শ হচ্ছে, আমার গাইডলাইন থাকবে, ইউ ক্যান চুজ আমাদের চয়েস লিস্ট 4। কারণ এখানে প্রথমে আছে বিসিএস অডিট অ্যান্ড এক্সাইজ, আপনার টাকা পয়সা, আর্থিক লেনদেন, হিসাব ইত্যাদি সংক্রান্ত। নাম্বার 2 হচ্ছে কাস্টমস অ্যান্ড এক্সাইজ, এটা হচ্ছে অডিট অ্যান্ড অ্যাকাউন্টস, আরেকটা হচ্ছে ট্যাক্সেশন। তিনটে হচ্ছে ফিনান্সিয়াল রিলেটেড, ইকোনমিক রিলেটেড। খেয়াল করেন, এটাও আপনি আপনার ভাইবা বোর্ডকে একটা সময় আপনার এই পছন্দক্রম নিয়ে সবচেয়ে বেশি আপনাকে কথা বলতে হবে, সবচেয়ে বেশি ভাবতে হবে, সবচেয়ে বেশি ক্যালকুলেশন করতে হবে, ভাবতে হবে এবং এক্সপ্রেস করতে হবে যদি আপনাকে বলা হয়, সেটা হচ্ছে বিফোর বিসিএস ভাইবা বোর্ড। আপনি যখন পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষা দিবেন, আপনি যখন পাবলিক সার্ভিস কমিশনের সম্মানিত একজন সদস্যের নেতৃত্বে গঠিত একটা বোর্ডে 3 জন সদস্য বা 4 জন সদস্য থাকবে, তাদের সামনে যখন আপনি বসবেন, আপনি প্রথম পছন্দ, সাধারণত আমি দেখেছি, আমার 3বার বিসিএস ভাইবা বোর্ডে অ্যাটেন্ড করার সুযোগ হয়েছিল, আমি দেখেছি ইন মোস্ট কেসেস প্রথম চয়েস, সেকেন্ড চয়েস আর থার্ড চয়েসের মধ্যে প্রশ্নগুলো মানে 70-80% ক্ষেত্রে এই প্রশ্নগুলো কনফাইন্ড থাকে, এরপরে না হলে অন্যদিকে বিক্ষিপ্তভাবে চলে যায়। তাহলে আপনি যদি কথার কথা, আপনি যদি অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ডের হন, আপনি যদি মার্কেটিং, ফিন্যান্স, ব্যাংকিং, এইচআরএম ইত্যাদি সাবজেক্ট, ইকোনমিক্স, এই ব্যাকগ্রাউন্ড, স্ট্যাটিস্টিক্স, এই ব্যাকগ্রাউন্ডগুলো থেকে যদি আপনি আসেন, তাহলে আপনি এই চয়েস লিস্টে চিন্তা করতে পারেন, সেটা হচ্ছে অডিট অ্যান্ড অ্যাকাউন্টস, কাস্টমস অ্যান্ড এক্সাইজ অ্যান্ড ট্যাক্সেশন, তারপরে আপনার অন্যান্য পোস্টগুলো। এখন একটা কথা আছে, মনে রাখবেন, সব ক্যাডারকে তো আপনার 1 নম্বরে প্লেস করার সুযোগ নাই, ইউ হ্যাভ নো অপশন। আপনি 1 দিয়ে 1-এর মধ্যে 3-4টা ক্যাডারকে আপনি ঢুকাতে পারবেন, এটা সম্ভব না। প্রত্যেকটা ক্যাডারেই কিছু সম্ভাবনার দিক বেশি থাকে, এটা আবার একটা সম্ভাবনা সবাইকে সমানভাবে আকৃষ্ট করবে বিষয়টা তাও কিন্তু নয়। ওই যে বললাম, খাওয়ার টেবিলে অনেক ধরনের খাবারের আইটেম থাকে, কে কোনটা দিয়ে শুরু করছে, কে কোনটার প্রতি বেশি কৌতূহলী বা আগ্রহী, সেটা একান্তই তার। সুতরাং সিদ্ধান্তটা আপনিই নেবেন। আপনি যদি এই ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিস বা এভাবেই হিসাব নিকাশ ইত্যাদি কাজগুলোতে ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিসে থাকতে চান, এই ক্যাডার চয়েসটা আপনি বিবেচনায় নিতে পারেন। এটা আমার মনে হয় একটা ভালো চয়েস হতে পারে। আর অন্যান্য ক্ষেত্রে আমরা 5 এবং 6 অপশনগুলো একটু দেখি। আমার মেইন পছন্দ অপশন যেগুলো, সেগুলো সম্পর্কে আমি বলার পরে 5 নাম্বার অপশনটা একটু খেয়াল করেন, সাধারণ শিক্ষা এবং অন্যান্য। আপনার যদি প্রথম চয়েস হয় জেনারেল এডুকেশন, আমি আবারও একটা কথা আপনাকে মনে করিয়ে দিই, আপনি যদি বুঝে শুনে মনে করেন যে আপনি এডুকেশনে থাকবেন এবং আপনি ফিল করেন এডুকেশনে থাকলে আপনার ভালো হবে, তাহলে এডুকেশন আপনি প্রথম চয়েস দিলে আপনার সম্ভাবনা স্বাভাবিকভাবে বেশি থাকবে। এটা তো মানে খুব বেশি হাফেজ হওয়ার দরকার নেই এই আইডিয়াগুলো নেওয়ার জন্য। আপনি অ্যাকাউন্টিং পড়াচ্ছেন, ভাইবা বোর্ডকে আপনি কনভিন্স করতে চাচ্ছেন, আপনি অ্যাকাউন্টিংয়েরই শিক্ষক হয়ে অ্যাকাউন্টিং রিলেটেড কাজে আপনি জড়িত থাকতে চাচ্ছেন, তাহলে সেক্ষেত্রে এটা তো তারা সহজে আপনার কনভিন্স হবে। কিন্তু আবার এই কনভিন্স হবে একটা জিনিস, আরেকটা হচ্ছে যে কি আপনি কি প্রশাসন ক্যাডার, পুলিশ ক্যাডার বা আদার্স যে ক্যাডার অফিসারগুলো আছে, তাদের কর্মজগৎ, তাদের বিষয়গুলো নিয়ে কি আপনি ভেবেছেন? আপনি কোনো একটা সুনির্দিষ্ট ক্যাডার, আপনি আজকে ডাক্তার হলেন, আমরা দেখেছি সম্ভবত গতবারও সারা বাংলাদেশে যিনি প্রথম হয়েছিলেন তিনি একজন ডাক্তার। তো ডাক্তার হয়ে উনি ডাক্তার, নিশ্চয়ই উনি একজন ভালো ডাক্তার, এরপরে উনি মনে করেছেন যে না, উনি বিশেষ ফরেন সার্ভিসে যাবেন বা অন্য কোনো একটা সার্ভিসে যাবেন, উনি সেটা যেতেই পারে, এটা হচ্ছে তার চয়েস।
এখানে আর কারো জোর জবরদস্তি এটা খাটে না, এটা আপনারা ইগনোর করবেন। আপনার নিজের মন কি চায় আমি বারবার বলছি, সেই জিনিসটা আপনি খেয়াল করেন। যদি এডুকেশন ক্যাডার আপনি প্রথম চয়েস দেন, কেউ কেউ বলে থাকে যে এডুকেশন প্রথম দিলে আরগুলো পাবেন না, সুতরাং দেওয়ারই দরকার নাই। কে বলেছে এই কথা? সাবজেক্টে এডুকেশনের ক্ষেত্রে আমাদের প্রায় 800 এর মতো পোস্ট আছে। আপনারা দেখবেন, আপনি ইংলিশের ক্ষেত্রে আমার সামনে লিস্টটা বোধহয় আছে, ইংলিশের ক্ষেত্রে মনে হয় পোস্ট আছে 66টা, বাংলায় আছে 54টা, রাষ্ট্রবিজ্ঞানের 54টা। তো ইংরেজিতে তো আমাদের দেশে প্রায় সবগুলো সরকারি কলেজে, বেসরকারি কলেজে ইংরেজি সাবজেক্ট, বাংলা সাবজেক্ট এগুলো থাকে। সুতরাং এই বাংলা ইংরেজির আবার গ্র্যাজুয়েটও তাহলে বেশি, সুতরাং এখানে পরীক্ষার্থীও বেশি। আপনি 55% নাম্বার পেয়ে যদি আপনি এডুকেশন ক্যাডার পান, আপনি 54% নাম্বার পেয়ে, 60% নাম্বার পেয়ে মনে করেন আপনি ইংলিশে ক্যাডার হলেন, ইংলিশ জেনারেল এডুকেশন ক্যাডার হলেন, 59% পেয়ে তো কেউ একজন কোঅপারেটিভ ক্যাডার হতেই পারে। সুতরাং এডুকেশন প্রথমে দিলে অন্যান্য ক্যাডারগুলো এর পরে দেওয়া যাবে না, এই চিন্তাটা আমার কাছে মনে হয়েছে লজিক্যাল না। আপনার যদি প্রথম পছন্দ হয় টিচিং ক্যাডার মানে এডুকেশন ক্যাডার, আপনার যদি প্রথম গুরুত্বপূর্ণ হয় আমাকে একটা ক্যাডার চাকরি পেতে হবে, এই 1814 জন বা যতজন আছে এর মধ্যে আমাকে এটা পদ আমার দখল করতে হবে, অকুপাই করতে হবে, দেন আপনি সেটা দেন। এরপরে অন্যান্য ক্যাডার যেগুলো আপনার ভালো লাগে দেন, আপনি লজিক্যালি একটু চিন্তা ভাবনা করে তো দিবেন। মানে আপনি এডুকেশন দিয়ে আবার 15টা ক্যাডার দিবেন নাকি 6-7টা দিবেন, এটা আপনার, আপনি 15-16টা দিতে চাচ্ছেন, কেউ আপনার বাধা দিবে না, দিতে কোনো সমস্যাও নাই। একটা জিনিস মনে রাখবেন, আপনার পছন্দ লিস্ট নিয়ে শুধুমাত্র আপনাকে ভাইবা বোর্ডে প্রশ্ন করতে পারে, এর আগে নয়। সুতরাং পছন্দক্রম যেহেতু দিবেন, যেহেতু ভবিষ্যতে এরকম একটা সম্ভাবনা আছে, আপনি চিন্তা ভাবনা করে এটা প্লেসমেন্টটা করবেন প্লিজ। এরপরে নেক্সট পছন্দক্রম 6, বিসিএস হেলথ। হেলথ আছে, আমরা সহকারী সার্জন বলি, ডেন্টাল সার্জন বলি, যেটাই বলি, এটা যারা দেন এরা প্রথম চয়েস দিলেন, যারা ডাক্তার হিসেবে থাকতে চান। এখানেও আবার অবলিক দিয়ে অন্যান্য, এটা লেখা হয় নাই স্লাইডে, আপনারা একটু ভুল বুঝবেন না, এখানেও অন্যান্য। আপনি যদি চান যে স্বাস্থ্য না হলে কোনো একটা হোক, এটা কি জেনারেল ক্যাডারে হোক, তাহলে সেক্ষেত্রে আপনি দরখাস্ত করতে পারেন, কোনো সমস্যা নেই, এটা কেউ আপনাকে বারো দিবে না, এটা হচ্ছে আপনার চয়েস, আপনি যদি দিতে চান আপনি দেন। তাহলে আমরা কয়টা চয়েসের কথা বললাম? প্রথম চয়েস বলেছি বিসিএস, প্রশাসনকে প্রথমে রেখে ফার্স্ট পছন্দক্রম, 2 নম্বরে পুলিশকে প্রথমে রেখে সেকেন্ড পছন্দক্রম, থার্ডে বলেছি পররাষ্ট্রকে রেখে আরেকটা পছন্দক্রম, ফোর্থে বলেছি ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিস যেগুলোতে আছে বিসিএস ট্যাক্স, অডিট অ্যান্ড অ্যাকাউন্টস, বিসিএস কাস্টমস অ্যান্ড এক্সাইজ, বিসিএস ট্যাক্সেশন দিয়ে শুরু করে আরেকটা পছন্দক্রম, একটাতে বললাম এডুকেশন দিয়ে শুরু করে অন্যান্য সাবজেক্টগুলো, আরেকটাতে হচ্ছে আপনার স্বাস্থ্যকে প্রথমে দিয়ে অন্যান্য সাবজেক্টগুলো। এখানে আবার ইঞ্জিনিয়ার্স বন্ধুরা যারা আছেন, ইঞ্জিনিয়ার আবার মনক্ষুণ্ণ হতে পারেন না, এরাও ডাক্তারদের মতো করে এডুকেশন ক্যাডারদের মতো করে চিন্তা করতে পারেন। আপনার যদি মনে হয় সড়ক ও জনপদ আছে, পিডাব্লিউডি আছে বা আদার্স কোনো সাবজেক্ট আছে বা ক্যাডার আছে, আপনি সেগুলোকে আগে দিবেন, ইটস আপ টু ইউ, এটা আপনি দেন। দেওয়ার পর আপনার অন্যান্য জেনারেল ক্যাডার দেন, অথবা আপনি যদি চান যে না প্রশাসন, পুলিশ, পররাষ্ট্র এগুলো দিবেন, দেন আপনি টেকনিক্যাল ক্যাডারগুলো দিবেন, ইউ ক্যান ডু ইট, এটাতে কোনো সমস্যা নাই। আপনার যোগ্যতা আছে, আপনি যোগ্যতা অনুযায়ী বেশি পোস্ট যেগুলো আছে, হ্যাঁ এখানে একটু খুব ভাব ধরার দরকার নাই রে ভাই। ফার্স্ট আপনি একজন ক্যাডার অফিসার হন, এরপরে আপনার ভালো না লাগলে আপনি চাকরি করবেন না। কিন্তু না একেবারে পররাষ্ট্র না হলে আমি চাকরি করব না, প্রশাসন না হলে আমি আর কোনো সার্ভিসে যাব না, আমার মনে হয় অতটুকু দেমাগি না হলেও চলে, কারণ আমরা জানি না কালকে আমাদের লাইফে কি আছে। 2019 সালের মার্চের 5 তারিখও হয়তো আমরা বাংলাদেশের মানুষ ভাবি নাই করোনার মতো একটা কেন যে ইবোলা হয়েছে আফ্রিকান দেশগুলোতে, এগুলোকে আমাদেরকে আঘাত করেছে? করে নাই। চায়নাতে হয়েছে, আমরা তো প্রথমেই মনে করেছিলাম এটা চায়নার কোনো বিষয়, চায়না কেন্দ্রিক কোনো রোগ, এটা যে বাংলাদেশে এসে 17-18 তারিখের দিকে আমাদের জনজীবনে এভাবে প্রভাব তৈরি করবে এবং আমাদের জন্য অনেক দুঃখ জনক ঘটনাগুলোর জন্ম দিবে, এবং এখনো পর্যন্ত আমরা সাফার করছি, আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটি, আমাদের স্বাভাবিক জীবনযাত্রা পুরোপুরি ব্যাহত, এগুলো তো আমরা আগে জানতাম না। আমরা এখনো জানি না 2000 জানুয়ারির লাস্টের দিকে কোথায় যাচ্ছে। গত 3 দিন আমরা ধারাবাহিকভাবে যদি দেখবেন, আপনি দেখেন ডেথ কেসও বেড়েছে, আবার এটা কি বলবো শনাক্ত কেসও বেড়েছে, তার মানে এটা আবার কোন দিকে যাচ্ছে। তো সবকিছু মিলে যেহেতু আমরা ফিউচার জানি না, এবং আমরা ম্যাক্সিমামই মধ্যবিত্ত অথবা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে আসা, আমার মনে হয় আমরা চয়েস লিস্টটা অ্যাজ মোর আমাদের যতটুকু সম্ভব চিন্তা ভাবনা করে বুঝে অতটুকু আমরা দিই। আমরা এখন ওই কাজটা করলে আমার মনে হয় আমাদের জন্য একটা সুযোগ থাকবে। আর যদি ক্যাডার সার্ভিস চাকরি নাও করতে চান, আগে হয়ে দেখান,
হওয়ার পর আপনি যদি না করতে চান, কেউ আপনাকে জোর করে সেখানে ঢোকাবে না। শুধু মনে রাখবেন, কাল কি হবে আমরা জানি না, সুতরাং আমাদের সবকিছুর জন্য প্রস্তুত থাকা দরকার। যতটুকু সময় বা সুযোগ আছে, এই সুযোগগুলোর, এই অপশনগুলো আমাদের চিন্তা করার দরকার আছে। নেক্সট, আপনাদের ইন জেনারেল কয়েকটি কথা বলতে চাই। সেটা হচ্ছে, কথাটা খুব গুরুত্বপূর্ণ, একটু খেয়াল করেন। বোর্ডে যে বিষয়টি আছে একটু পড়ে নেন সবাই, বোর্ডের স্লাইডের লেখাটি একটু সবাই পড়ুন। তাহলে সাধারণভাবে যেটা বলছিলাম, সাধারণভাবে জেনারেলি যাদের উভয় ক্যাডারে বা বোথ ক্যাডারে প্রার্থী হওয়ার সুযোগ আছে, তারা বোথ ক্যাডারে প্রার্থী হওয়াই ভালো। একটু খেয়াল করেন, ডিসিশন আপনার। এটা হচ্ছে আমার একটা পরামর্শ। আপনার সাবজেক্ট যদি হয় ইকোনমিক্স, আপনার সাবজেক্ট যদি হয় বাংলা, আপনার সাবজেক্ট যদি হয় ফিলসফি, আপনার সাবজেক্ট যদি হয় ইংলিশ, আপনি জেনারেল ক্যাডারগুলো চয়েস দেন, আপনার চয়েস লিস্টে রাখুন। অ্যাট দি সেম টাইম আপনি আপনার টেকনিক্যাল বা প্রফেশনাল এই যে সাবজেক্ট ইংলিশ আছে, বাংলা আছে, সেটাও রাখুন। এরপর যদি আপনার টেকনিক্যাল ক্যাডারগুলোতেও কারো সুযোগ থাকে, আপনি সেটাকেও কাউন্ট করুন, সেটাকে আপনি চয়েস লিস্টে রাখুন। আবার আপনারা যারা ইঞ্জিনিয়ার্স, প্রকৌশল ব্যাকগ্রাউন্ড থেকে আসছেন, তারা জেনারেল ক্যাডারগুলো রাখুন। আপনাদের এই ক্যাডারগুলো, প্রকৌশল ফিল্ডের যে ক্যাডারগুলো আছে, সেই ক্যাডারগুলোকে আপনারা আপনাদের চয়েস লিস্টে স্থান দেন। এটাই ভালো, কারণ এটাতে আপনার ক্যাডার হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। নেক্সট, ক্যাডার চয়েসে অগ্রাধিকার ভিত্তিতে নিজের পছন্দের ক্যাডার এবং পদ সংখ্যা বিবেচনায় রাখুন। কথাটা খেয়াল করুন। ক্যাডার চয়েসে অন্যজন কে কি বলছে, কোন ক্যাডারকে অনেক আলিশান করে শান শওকত দিয়ে মাখিয়ে বলছে, সেটার দিকে মনোযোগ না দিয়ে আপনি ক্যাডার চয়েসে অগ্রাধিকার ভিত্তিতে দিবেন নিজে কোনটা পছন্দ। আপনি নিজের মনকে প্রশ্ন করেন এটা। নেক্সট হচ্ছে, আপনি দেখবেন যে ওই ক্যাডারে পদ সংখ্যা কেমন। আপনার পছন্দ রেল, ক্যাডার আছে মনে করেন 1টি বা 2টি বা 3টি, এটা কি আপনার জন্য রিস্কি না? বি রেশনাল। সুতরাং আপনি পদ সংখ্যা বেশি যেটা আছে সেগুলোকে আপনি অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করুন, এটাই আমার পরামর্শ। নেক্সট, উপযুক্ত উচ্চতা না থাকলে আনসার ও পুলিশ ক্যাডার পছন্দ তালিকায় না রাখাই ভালো। এবারে আনসার ক্যাডারে কিন্তু বিজ্ঞপ্তি হয় নাই, সুতরাং আপনারা বেঁচে গেলেন। মানে উষ্মা প্রকাশ থেকে দিই না, একটু করে ঘাটতি আছে, ইত্যাদি ইত্যাদি, এই চিন্তা করার সুযোগ থেকে আপনাকে আনসার ক্যাডার না থাকায় বেঁচে গেলেন। যারা পুলিশ ক্যাডারে আসতে চাচ্ছেন, বি প্র্যাকটিক্যাল ম্যান। আপনার 5 ফিট 4 হলে আপনি পুলিশ ক্যাডারের চয়েস দেবেন, আর যদি এর কমে হন আপনি দেবেন না। যদি নারী ক্যান্ডিডেট হন তাহলে 5 ফিট হলে আপনি পুলিশ চয়েসে রাখবেন, 5 ফিট না হলে আপনি রাখবেন না। সোজা। এখানে কি হতে পারে, সামনে আপনি বেড়ে যাবেন, কমে যাবেন, এই চিন্তা না করবেন। আপনাদের সকলের একটা বয়স হয়েছে, লম্বায় আর বাড়ার সুযোগ সাইন্টিফিক্যালি নাই, সুতরাং এই জিনিসটা আপনি বাদ দেন। নেক্সট, যারা কেবল সাধারণ ক্যাডার প্রার্থী, তারা পদ নির্বাচনে পেশাগত বা কারিগরি ক্যাডার পছন্দ রাখতেও পারেন, পরিহারও করতে পারেন। ধরেন আপনাদের পছন্দ হচ্ছে আপনারা টেকনিক্যাল, সাবজেক্টিভ এগুলোতে যাবেনই না, শুধু সাধারণ ক্যাডার রাখবেন, আপনারা রাখতে পারেন, সমস্যা নেই। কিন্তু যদি আপনার বোধ ক্যাডারের সুযোগ থাকে, আপনি চাইলে সেটা রাখতেও পারেন, নাও রাখতে পারেন, এটা নিয়ে খুব বেশি টেনশন করার দরকার নেই। রাখলে আমি প্রথম পরামর্শ যেটা দিলাম, রাখলে সেক্ষেত্রে আপনার ক্যাডার হওয়ার সম্ভাবনাটা একটু এগিয়ে থাকবে, একটু বেশি থাকবে। নেক্সট, ফর্ম পূরণ করার সময় এমপ্লয়ি স্ট্যাটাস, যেটা আমি আগে দেখিয়েছি, আপনারা আবার একটু জিনিসটা দেখেন। এমপ্লয়ি স্ট্যাটাসের ক্ষেত্রে আপনার 9টা অপশন থাকবে, 7টা অপশন থাকবে। এই 7টা অপশনের মধ্যে যারা নট এমপ্লয়েড, সরাসরি নট এমপ্লয়েড দিবেন। আপনারা যারা বেতন পান সরকারি, এরা রেগুলার বেসিস না অ্যাডহক বেসিস, সেখানে দেখবেন, নাকি টেম্পোরারি বেসিস আন্ডার রেভিনিউ। এটা হচ্ছে আপনার যিনি সিনিয়র, আপনার যিনি ভালো জানেন, এই ধরনের কারোর কাছ থেকে ক্লিয়ার পেয়ে নেবেন। এরপর হচ্ছে যারা প্রাইভেট জব, সেটাও দেখাবেন। অটোনোমাস বা সেমি অটোনোমাস যদি হয় সেগুলোও দেখাবেন। আমি ব্যক্তিগতভাবে আমার পরামর্শ হলো যে যারা চাকরি করেন, মানে টিউশনি বা ইত্যাদিগুলোকে বলছি না, যারা কোনো না কোনোভাবে অর্গানাইজেশনাল ফ্রেমওয়ার্কে কাজ করেন, তারা এই চাকরিগুলো দেখানোই ভালো। প্রাইভেট জব হলে প্রাইভেট জব।
আমাদের এরপরে আছে ফ্রিডম ফাইটার স্ট্যাটাস। শুরুতে বলেছিলাম যারা ফ্রিডম ফাইটার এই ধরনের প্রথম অপশনে কোনো লোক এখন থাকবে না, বয়সের সীমারেখায় পারবে না, কারণ বাংলাদেশে স্বাধীন হয়েছে 50 বছর, বিসিএস পরীক্ষা দিতে হবে 32 বছরের মধ্যে, সুতরাং কেউ নেই। এরপরেও কেন রেখেছে এটা পাবলিক সার্ভিস কমিশনে ভালো জানেন। 2 নম্বরে যেটা চাইল্ড অর ফ্রিডম ফাইটার, যেটা সেখানে আপনি দেবেন, এবং গ্র্যান্ড চাইল্ড বা ফ্রিডম ফাইটার হলে, ফ্রিডম ফাইটার গ্র্যান্ড চাইল্ড হলে সেক্ষেত্রে আপনি দেবেন। এটা দেওয়ার সুযোগ হচ্ছে, যদিও কোটা নাই, কিন্তু এই কোটাটি থাকলে আপনি 21 থেকে 32, অর্থাৎ জেনারেল ক্যান্ডিডেটরা পরীক্ষা দিতে পারে 30 এজ পর্যন্ত, 30 বছর বয়স পর্যন্ত। ফ্রিডম ফাইটার কোটা যদি আপনার থাকে, আপনার যদি মাইনরিটি গ্রুপ কোটা থাকে, আপনার যদি ডিসেবিলিটি কোটা থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি 32 বছর পর্যন্ত দিতে পারেন। এই কারণে এটা দিতে হবে। এক্সাম সেন্টার, এটা ওয়ান্স আপনি যদি একটা পূরণ করেন, আপনি প্রিলিমিনারি রিটেন কোনো সময় এটা এক্সাম সেন্টার চেঞ্জ করতে পারবেন না। সুতরাং আপনি যেটা দিতে চান সেটাই দেবেন। সেখানে আপনার প্রিলিমিনারি পরীক্ষা হবে, সেখানে রিটেন পরীক্ষা হবে, এক্সাম সেন্টার চেঞ্জ করার কোনো সুযোগ নাই। প্লিজ ইনক্লুড ইউর কালার ফটোগ্রাফ অ্যান্ড এ কপি অফ ইউর সিগনেচার। আপনি বিপিএসসি ফর্মে দেখবেন ছবিটা 300x300 পিক্সেল। ছবিটা কতটুকু হবে বলা হয়েছে, কালার ফটোগ্রাফ দরকার হবে, এটার একটা মাপ দেওয়া হয়েছে। এইভাবে ছবিটা আপনি নেবেন। একইভাবে সিগনেচার উপরে কতটুকু হবে, নিচে কতটুকু হবে, কত কেবির মধ্যে হতে হবে, এই বিষয়গুলো আপনার ফিক্সড করে দেওয়া হয়েছে। সুতরাং আপনি উল্টাপাল্টা না করে যেটা ওখানে অ্যাকর্ডিং টু গাইডলাইন যেভাবে নির্দেশিকাটা দেওয়া হয়েছে আপনি সেটা ফলো করবেন। ফটো অ্যান্ড সিগনেচার, ফটো ওখানে স্লাইডে দেখা যাচ্ছে, ফটো মাস্ট বি 300 পিক্সেল, ওয়েট এবং হাইট দুইটাতেই, আর দুইটাতেই আপনার হচ্ছে 80 এবং 300 এই পিক্সেল হচ্ছে আপনার সিগনেচারের ক্ষেত্রে। এই দুইটা আপনারা একটু খেয়াল করবেন। ফটো ইজ আ মাস্ট, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এই ধরনের কোনো ফটো এখানে দেবেন না। পাবলিক সার্ভিস কমিশন তার বিজ্ঞপ্তিতে খুব স্পষ্ট করে বলে দিয়েছে, গত 3 মাসের মধ্যে তোলা ছবি, গত 3 মাসের মধ্যে তোলা ছবি আপনি এখানে দেবেন, 3 মাসের আগে তোলা কোনো ছবি এখানে দেবেন না। আমাকে গতকাল একজন ইনবক্স করেছিলেন, আমার একটা পুরনো ছবি আছে, এটা দিলে কি ধরনের সমস্যা হতে পারে। এটা তো খুবই একটা বাজে প্রশ্ন। পাবলিক সার্ভিস কমিশন আপনাকে বলেই দিয়েছে, আপনি একটা ছবি করতেও যদি আপনার অলসতা কাজ করে বা অন্য কোনো সমস্যা কাজ করে, আপনার তো ক্যান্ডিডেট না হওয়াই ভালো, সরি টু সাই। আপনি যেখানে সম্ভবের মধ্যে এগুলো কেন আপনি এগুলো নিয়ে আপনি আবার প্রশ্ন করবেন কেন, এখানে বলেই দেওয়া হয়েছে আপনার কন্ডিশন হচ্ছে এটা। অ্যাপ্লিক্যান্টস সিগনেচার, সিগনেচার নিয়ে একটু কথা বলি, আমার স্লাইডে আসলে ভালো হতো। সিগনেচার নিয়ে আমরা এক ধরনের ইনার্শিয়াতে ভুগি, একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যায়। সেটা হচ্ছে, এটা কি বাংলায় দিব না ইংলিশে দিব, এটা কি গসামাজা করে কিছু একটা চিকচিক চিকচিক কিছু একটা লিখবো নাকি ফুল নেম লিখবো। এই ধরনের প্রায়শই আমাদেরকে, আমরা একেবারে যারা আমাদের মধ্যে যারা একটু বয়স হয়ে আছে, যারা অনেক দিন ধরে কাজ করে, তাদের মধ্যে আমি দেখলাম যে এই দোটানা মন, এই টেনশন উদ্বেগ এগুলো কাজ করে। আমার পরামর্শ হলো, আপনারা সিগনেচার এটা হচ্ছে একটা ভিন্ন জিনিস, এটার নাম নয়, এটা সম্পূর্ণ ডিফারেন্ট একটা জিনিস। আপনার সাইন, আপনার একটা চিহ্ন, এটা আপনাকে শনাক্ত করার। আপনি সাইনটা করবেন, আপনি যদি ইউজুয়ালি বাংলায় করতে অভ্যস্ত হন আপনি বাংলায় করবেন, ইংরেজিতে করতে হলে আপনি ইংলিশে করবেন। একটু খেয়াল করুন, বিপিএসসি ফর্ম 1 এটা হচ্ছে ইংরেজি একটা ফর্ম। আপনি যদি আপনার সিগনেচারটা যদি বাংলায় করেন অভ্যস্ত হন, তাহলে আপনি ওই ইংরেজি ফর্মের সিগনেচারটা আপনি বাংলায় করবেন। সিগনেচার কিন্তু বাংলা না ইংলিশ এটা বিষয় নয়, সিগনেচার ইজ আ সিগনেচার। এক্ষেত্রে আপনার কিন্তু এটা বাংলা না ইংলিশ বিষয় নয়। সুতরাং বিপিএসসি ফর্ম 1 এটা ইংলিশ হলেও আপনি যদি সিগনেচার বাংলায় করতে চান আপনি করতে পারবেন। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, বিপিএসসি ফর্ম 1 এবং বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা পাস করার পর রিটেন পরীক্ষার আগে আপনাকে আবার লিখিতভাবে পরীক্ষায় উত্তর দিতে হবে। লিখিত পরীক্ষার সময় আপনাকে আরেকটা অ্যাপ্লিকেশন জমা দিতে হবে। সেই অ্যাপ্লিকেশন যখন আপনি জমা দিবেন, আপনাকে কিছু হার্ড কপি পিএসসিতে পাঠাতে হবে। ওই হার্ড কপি যখন আপনি পাঠাবেন, তখন কিন্তু ওখানে আরেকটা স্বাক্ষর করতে হবে, এটা আরেকটা দরখাস্ত, ম্যানুয়াল ফর্ম আমরা যেটাকে বলি। ওই দরখাস্তে যে স্বাক্ষরটি আপনি করছেন, সেটা বাংলায় হোক ইংরেজিতে হোক, ফুল নেমে হোক অথবা সংক্ষেপে হোক, যে নামটা আপনি ওখানে দিচ্ছেন সেই স্বাক্ষরটি কিন্তু বিপিএসসি ফর্ম 1 এর সাথে অবশ্যই ম্যাচ করতে হবে।
বিপিএসসি ফর্ম 1-এ যে স্বাক্ষর, আপনি হার্ড কপিতে যে স্বাক্ষর হবে ম্যানুয়াল ফর্মে, সেই স্বাক্ষর সেম হতে হবে, একই হতে হবে। মাইন্ড ইট। বিপিএসসি ফর্ম 1-এ যদি আপনি ইংলিশে করেন, ওই রিটেন ম্যানুয়াল ফর্মেও আপনি ইংলিশে করবেন। বিপিএসসি ফর্ম 2 মানে বিপিএসসি ফর্ম 1 যেটা আপনি আগে পূরণ করছেন, মানে যেটা আপনি ইংরেজি বিপিএসসি ফর্ম 1-এ যেটা পূরণ করছেন, যে স্বাক্ষর দেবেন, আপনি সাবমিট করার আগে যে প্রিভিউটা দেখায়, সেই প্রিভিউর সময় আপনি ছবি তুলে রাখবেন বা প্রিন্ট করে রাখবেন, যাতে রিটেন পরীক্ষার সময় আপনি কনফিউজড না হন। আমরা অনেক ক্যান্ডিডেটকে দেখি যারা এগুলো হারিয়ে ফেলে, পরে একটা টেনশন নিজেরা করে এবং কিছু টেনশন আমাদেরকেই দেয়। তো আপনি অস্থির না হয়ে প্লিজ একটু সময় দিয়ে ফর্মটা পূরণ করবেন। আপনি সময় দিয়ে কাজগুলো করবেন, এটা আপনার পুরো ক্যারিয়ার লাইফের জন্য এগুলো খুব গুরুত্বপূর্ণ কিছু ডকুমেন্টস হবে। সুতরাং এখানে যা করবেন এগুলো আপনার পরিবর্তনের সুযোগ হবে না। সুতরাং আপনি একটু মনোযোগ দিয়ে কাজগুলো করবেন, এটাই আমরা আপনাদের কাছ থেকে প্রত্যাশা করব। ফর্ম পূরণের আগে কিছু করণীয় আছে, এটা মাস্ট, এটা সকলকেই কাজগুলো করতে হবে। প্রথম কাজটি হচ্ছে আপনি বিজ্ঞাপনটি মনোযোগ সহকারে বুঝে বুঝে পড়বেন। কারণ বিসিএস ক্যাডার অফিসার হবেন আপনি, 43তম বিসিএস প্রিলিমিনারি লিখিত ভাইবা পরীক্ষা দিয়ে চাকরি নেবেন আপনি। আপনি বিজ্ঞাপনটা পড়াবেন আর কাউকে দিয়ে, এটা অযৌক্তিক, এটা একেবারেই অনভিপ্রেত, এটা সম্ভব না। কারণ আপনার যে আন্ডারস্ট্যান্ডিং আরেকজনের আন্ডারস্ট্যান্ডিং ভিন্ন হতে পারে। আপনার যেটা প্রপার আন্ডারস্ট্যান্ডিং, এটা অন্যজনের মুখোমুখি না শুনে আপনি নিজেই বিজ্ঞাপনটি পড়ুন। পাবলিক সার্ভিস কমিশন তার ফর্মে খুব নির্দেশিকাতে খুব স্পষ্টভাবে একটা কথা উল্লেখ করে দিয়েছে, অনলাইন প্রার্থী আবেদনপত্র পূরণের আগে ফর্ম পূরণের এই নির্দেশনাটি ডাউনলোড পূর্বক প্রিন্ট করে নির্দেশনার প্রতিটি ধাপ ভালোভাবে বুঝে অনলাইনে নির্দেশিত পদ্ধতিতে রেজিস্ট্রেশনের কার্যক্রম শুরু করা সমীচীন হবে। এটা পাবলিক সার্ভিস কমিশনের গাইডলাইনের 1 নাম্বার পয়েন্ট, খেয়াল করেন। 2 নাম্বার, বিপিএসসি ফর্ম 1 অনলাইনে পূরণ, SMS এর মাধ্যমে ফি জমা দান এবং অ্যাডমিট কার্ড প্রাপ্তি সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা মনোযোগ দিয়ে পড়ুন। এখানে আবারও মনে করিয়ে দিচ্ছি বন্ধুরা, এখানে তাড়াহুড়োর বিষয় নয়, সময় নিয়ে বুঝে। আমার মনে হয় আজকে আমি যে সেশনটা আপনাদেরকে নিয়েছি, সেই সেশনটি আপনি প্রয়োজনে আপনি ফর্ম পূরণের আগে অনলাইনে বসে, কম্পিউটারের সামনে বসে, ল্যাপটপের সামনে বসে ফর্ম ফিলিংয়ের আগে এই নির্দেশনাটি আপনি আবার শুনবেন, বারে বারে শুনবেন। কোনো বিষয় অস্পষ্ট হইলে হয় আমাকে প্রশ্ন করবেন অথবা বন্ধু বান্ধবের সাথে আলোচনা করবেন। আমার বোঝার মধ্যে যদি কোনো ভুল থাকে, আমার আন্ডারস্ট্যান্ডিং যদি ভুল থাকে, আপনি এটা নিয়ে আপনি রিপিট আমাকে কোয়েশ্চেন করুন, আপনি ভালো করে জানুন। সময় থাকতে 3 নাম্বার, ফর্ম পূরণ করুন, নিজের আবেদন নিজে পূরণ করুন, কোনো অবস্থাতেই অন্য কাউকে দিয়ে নয়। একটু ছোট্ট একটা অভিজ্ঞতা দিয়ে কথাটা একটু আপনাদেরকে বলি। নীলফামারী থেকে 36তম বিসিএস এর ফর্ম পূরণ করেছেন একজন ভদ্র মহিলা, আমাকে ফোনে জানালেন, আমি তো মহিলা কিন্তু আমার আবেদন ফর্মে পুরুষ চলে আসছে, এখন আমার কি হবে? তো আমি একটু হেসে দিলাম, আপনি মহিলা, আপনার পুরুষ কিভাবে হলেন? তখন তিনি বললেন, আসলে আমার ছোট বাবু আছে, তো সেজন্য আমি নিজে না গিয়ে আমার হাজব্যান্ডকে কম্পিউটার দোকানে পাঠিয়েছি, সব ডকুমেন্টসগুলো দিয়ে। উনি পূরণ করার সময় উনি নিজের মনে করে সেখানে মেইল বাটন টিপেছেন, সেজন্য আমি পুরুষ হয়ে গেছি। একটু খেয়াল করুন তো, বিসিএস এর মতো যেখানে লক্ষ লক্ষ তরুণী একটা জবের জন্য মরিয়া, খেয়ে না খেয়ে লাইব্রেরিতে পড়ে আছে, দিবারাত্রি পড়ালেখা করছে, অনলাইনে ক্লাস করছে, অনলাইনে পরীক্ষা দিচ্ছে, বা অনেক ধরনের তারা অনেক স্যাক্রিফাইস করছে টু বিসিএস ক্যাডার অফিসার হওয়ার জন্য, সেখানে আপনি এই বিষয়টাকে এত খেলোভাবে নিলেন কেন? আপনি ভালো সিরিয়াস ক্যান্ডিডেট হলে আপনি পরীক্ষা দেন, সিরিয়াস না হলে আপনি পরীক্ষাই দেবেন না। আপনার নিজের ফর্মটি পূরণ করার জন্য আপনার সময় নেই, বাবুকে দিয়ে সন্ধ্যায় ওই সময় কেন আপনাকে করতে হবে? আপনি কোনো একটা সময় আপনি সাজিয়ে নেন, আগে থেকে এটা করে নেন। আর আপনি কেন শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবেন? পাবলিক সার্ভিস কমিশন থেকে যে নির্দেশিকা আমাদেরকে দেওয়া হয়েছে, সেখানে বারবার বলা হয়েছে ভালো শেষ তারিখের জন্য অপেক্ষা না করে পর্যাপ্ত সময় নিয়ে সতর্কতার সাথে নিজে অনলাইনে নিজে শব্দটা উল্লেখ করেছে পিএসসি, নিজে অনলাইনে যথাযথভাবে আবেদনের বিপিএসসি ফর্ম 1 পূরণ করুন এবং নির্ধারিত তারিখ ও সময়ের মধ্যে ফি জমাদান প্রক্রিয়া সম্পন্ন করুন। তাহলে একটু খেয়াল করেন, এবার আমরা ফর্ম জমা দিলাম, মনে করলাম যে আমার কাজ শেষ,
আবার যেটা টাকা জমা দিতে হয়, জেনারেল ক্যান্ডিডেট হলে 700 টাকা, মুক্তিযোদ্ধা, মাইনরিটি গ্রুপ অথবা ডিসেবল হলে, প্রতিবন্ধী হলে 100 টাকা ফর্ম। এটার কথা আমরা বেমালুম ভুলে যাই। তো এইরকম যদি আমরা ভুলে যাই, আসলে এই ভুল ক্যান্ডিডেটগুলোকে পাবলিক সার্ভিস কমিশন কেন সিলেক্ট করবে? আপনার প্রতিটা কাজ কিন্তু আপনাকে অফিসার হিসাবে, আপনি প্রজাতন্ত্রের একজন কর্মচারী হবেন, সে মেন্টাল ফিটনেস আপনার আছে কিনা, সে ফিজিক্যাল ফিটনেস আপনার আছে কিনা, এটা কিন্তু আপনি একটা পরীক্ষার ভেতর দিয়ে যাবেন। আমরা প্রায়শই একটা কথা শুনি, বিসিএস অনেক দীর্ঘ প্রক্রিয়া। হ্যাঁ, অবশ্যই দীর্ঘ প্রক্রিয়া। বিসিএস এ পরীক্ষা, প্রিলিমিনারি, লিখিত এবং ভাইভা পরীক্ষা, আমার ব্যক্তিগত অবজারভেশন, আই মে বি রং, আমার ব্যক্তিগত অবজারভেশন হচ্ছে যারা বিসিএস পরীক্ষা দেয়, প্রিলি রিটেন ভাইভা কোয়েশ্চেনের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ, বেশি টেস্ট ওদের হয়ে যায় ধৈর্য পরীক্ষা, পেশেন্স। তাদেরকে 1 বছর, 1.5 বছর, 2 বছর, 3 বছর পর্যন্ত অপেক্ষা করতে হয়। এই যে 40তম বিসিএস রিটেন পরীক্ষা হয়েছে, সেই কবে ডেট বলতে চাইলে অনেকে এখন বলতে পারবে না। তারা এখনো পর্যন্ত অপেক্ষা করে। এখানে যে হাল ছেড়ে দিয়ে আছে তার জন্য কিন্তু বিসিএস নয়। আপনাকে লেগে থাকতে হবে, কাজগুলো টু দ্য পয়েন্ট আপনাকে গুছিয়ে করতে হবে। আজকে আমি চলতি পথে আমি কথা বলার সময় আপনাদের যে ইয়েগুলো দেখলাম, যে কমেন্টগুলো আমার চোখে পড়ছে, যেগুলো দরকার, আমার মনে হয় এগুলোর অধিকাংশই আপনাদের প্রশ্নগুলো আমাদের আলোচনায় চলে আসছে। এরপরেও যদি কারো কোনো পার্সোনাল কোনো জিজ্ঞাসা থাকে, কেউ যদি কিছু শেয়ার করতে চান, শুনেন, খুব বেশি টেন্সড হওয়ার দরকার নাই। একজন বলছেন আমি পুলিশ হতে চাই, পুলিশ ক্যাডার অফিসার হতে চাই, আমি চশমা পরি, আমি কি দিতে পারবো? পিএসসি তো কখনো বলে নাই যে চশমা পরলে আপনি পুলিশ ক্যাডারে দিতে পারবেন না। আপনি কেন জিনিসটাতে অযথা জটিল করে দেখছেন? চশমা পরে আপনি ভালো দেখতে পারেন, আপনি পুলিশ ক্যাডারের চয়েস দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনি দেখবেন আপনার হাইটটা ঠিক আছে কিনা, আপনার ওভারঅল ফিটনেসটা ঠিক আছে কিনা। স্যার আমি দাঁড়ালে আমার 2 হাঁটু লেগে যায়, আমি পুলিশ ক্যাডার দিতে পারবো না, কোনো সমস্যা নাই। ওখানে বলা হয় নাই 2 হাঁটু লেগে গেলে আপনি পুলিশ হতে পারবেন না। এই সমস্ত অহেতুক চিন্তা, টেনশন, এগুলো বাদ দিন। ফিল ফ্রি, আপনি নিজে ইজি থাকুন, স্বাভাবিকভাবে প্রশ্নটা পড়ুন, আপনার নিজেকে জিজ্ঞেস করুন আপনার কমন সেন্স কি অ্যালাউ করে, কি আপনাকে মেসেজ দেয়, আপনি সেটা শুনুন। আপনারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটা খুবই অনেকেই ইনবক্স করেছেন গত কয়েকদিনে, সেটা হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটির পরীক্ষাগুলোর ডেট ঘোষণা করেছে। পরীক্ষাগুলো শেষ হবে 6 ফেব্রুয়ারি, কিন্তু পাবলিক সার্ভিস কমিশনের অ্যাপ্লিকেশন ডেট হচ্ছে 31 জানুয়ারি। এই প্রশ্নটা অনেকেই করেছেন। শুনুন, এই প্রশ্নের সবচেয়ে ভালো উত্তরটা দিতে পারবে পাবলিক সার্ভিস কমিশন। এটা মার্চ ফরওয়ার্ড বা অন্য কোনো অর্গানাইজেশন বা আমরা এই বিষয়ে কথা বলাটা উচিত হবে না। হ্যাঁ, তারা যদি অফিসিয়ালি কিছু বলে আমরা সেটা আপনাদেরকে শোনাতে পারি। এরপরে একটা কথা আছে, যে প্রশ্নটা আপনারা ফেসবুকে বিভিন্ন সময় এটা করছেন, এটা খুব সিম্পল একটা সমাধান কিন্তু পিএসসিও দিয়ে রেখেছে। পাবলিক সার্ভিস কমিশন সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত একাধিক টেলিটক মোবাইল নাম্বার দিয়ে রেখেছে। যদি আপনার কোনো কোয়েরি থাকে, আপনার কিছু জানার থাকলে আপনি ওভার ফোন আপনি যোগাযোগ করুন, তাহলে সেখানেও সমাধান হয়। আপনারা, আমার যেটা মনে হচ্ছে, আপনারা অনেক ভালো, আপনারা অনেক পড়ালেখা করেন, অনেক ব্যস্ত থাকেন, এরপরেও আমি বলবো আরেকটু সিনসিয়ার হওয়ার দরকার আছে অনেকের। যেখানে মোবাইল নাম্বারগুলো আছে সেগুলো আপনি ইউজ করেন, সেগুলো আপনি খবরটা নেন। আর যেটা পরীক্ষার যে ডেটটার বিষয় আছে, এটা অনুমান, এটা হতে পারে, নাও হতে পারে। পিএসসি খুব স্পষ্ট করে তার সার্কুলারের নির্দেশনা বলে দিয়েছে, রিটেন পরীক্ষা শেষ হয়েছে মর্মে অ্যাপিয়ার কার্ড লাগবে। আপনার লিখিত পরীক্ষা ক্লোজ। এখন লিখিত পরীক্ষা যদি 31 তারিখের মধ্যে হয়ে যায় তাহলে আপনি পারবেন। যদি না হয় পারবেন কিনা সেটা হচ্ছে পাবলিক সার্ভিস কমিশন ফার্দার কোনো নোটিফিকেশন দেয় কিনা সেটা নিয়ে আপনাকে ভাবতে হবে, সেটা আপনাকে ওয়েট করতে হবে। আপনি আরো কয়েকটা দিন প্রয়োজন ওয়েট করতে পারেন, টেনশন বাদ দিয়ে, তবে পড়ালেখাটা কন্টিনিউ করেন, এটা আমার মনে হয় ভালো হয়। এরপর আপনি পাবলিক সার্ভিস কমিশনের মোবাইল নাম্বারগুলোতে যোগাযোগ করুন, অন্যান্য যে যোগাযোগ মিডিয়াগুলো আছে সেগুলোতে আপনি যোগাযোগ করুন। আমি আমার মোবাইল নাম্বারটা দিয়েছি, আপনারা একটু দেখুন বোর্ডে, স্লাইডে, 01844674206। আমি আবারও বলছি 01844674206। এই মোবাইল নাম্বারটিতে আপনারা আমাকে যে কোনো প্রবলেম, মাস ফরওয়ার্ডে যে কোনো সার্ভিস, যে কোনো জিজ্ঞাসা বা ফর্ম পূরণ, ক্যারেক্টার সংক্রান্ত যে কোনো প্রশ্ন আপনারা আমাকে একটু প্লিজ SMS করবেন। ফোন নয়, কল নয়, SMS করবেন। SMS করলে আমার জন্য সুবিধা, কারণ কল করলে আপনারা না ধরলে আপনারা বিরক্ত হবেন। SMS ধরলে আমি যে SMS গুলো প্রয়োজন মনে করবো, সময় সুযোগ হলে আমি সেগুলো আনসার করবো আপনাদেরকে। থ্যাংক ইউ বন্ধুরা, অনেকক্ষণ ছিলেন।
আপনারা সময় দিয়েছেন। আমি আবারও আপনাদেরকে বলবো 43তম বিসিএস এ যে ফর্ম পূরণ করবেন, এই ফর্ম পূরণটা আপনারা একটু সময় নিয়ে করবেন, যত্নের সাথে করবেন। আগে আপনি বিজ্ঞাপনটি এবং নির্দেশিকাটি ভালোভাবে পড়বেন। বুঝে কোনো জায়গায় অসুবিধা হলে আমার যে আলোচনাটা এটা আপনি আবার শুনুন। আর আমরা চেষ্টা করব আগামী কয়েকদিনে বিভিন্ন ক্যাডার বেসড আপনাদেরকে ছোট ছোট কিছু আলোচনায় শরিক করতে, যাতে বিভিন্ন ক্যাডার সম্পর্কে আপনারা আরও ভালো ধারণা পান। আপনারা ভালো থাকুন, ভালোভাবে পরীক্ষাটা দিন এবং ভালো করুন। শুভেচ্ছা আপনাদের জন্য। আসসালামু আলাইকুম।